মোবাইলটা মোবাইলটা আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ইতিমধ্যে আমার সাথে আজকের লাইভ ক্লাসে জয়েন করছেন, তারা প্রথমে আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং আমার লেখা যদি স্পষ্ট বুঝে থাকেন তাহলে সবাই কমেন্টস করেন ওকে। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং আমার বোর্ডের লেখাটা যদি স্পষ্ট দেখে থাকেন সবাই একটু কমেন্টস করেন ওকে। আচ্ছা, সবাই বুঝতেছেন? আচ্ছা, আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। তার আগে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আজকের ক্লাসটা আমরা এমনভাবে নেওয়ার চেষ্টা করব যাতে আজকের ক্লাসে আমাদের সমাবেশের পড়াটা ক্লাসে হয়ে যায় ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ বেস্টটা দিয়ে আজকের ক্লাসটা নেব। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আজকের ক্লাসটা অবশ্যই সবাই টাইমলাইনে শেয়ার করে দেন। আমার এটা আপনাদের প্রতি বড় ভাই হিসাবে ছোট ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকে আজকের ক্লাসটা অবশ্যই আপনার টাইমলাইন থেকে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার ফ্রেন্ডদের মেনশন করবেন। আমরা আজকে সবাইকে নিয়ে একটি জমজমাট ক্লাস করব। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে 460 জন যুক্ত হয়েছে। আমরা চাচ্ছি আজকের ক্লাসটা যেন অনেক বেশি স্টুডেন্ট করে। এর জন্য সবার প্রতি আমার আবারও অনুরোধ, ভাইয়া খুব সুন্দর একটা পাঞ্জাবিও পরে আসছে, যেহেতু আপনারা আজকের ক্লাসটা অনেক বেশি শেয়ার করবেন এই কারণে। এর জন্য আজকের ক্লাসটা প্রচুর শেয়ার করতে হবে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আজকের ক্লাসটা সবাই নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করেন। আজকের টাইমলাইনে শেয়ারের সংখ্যা দেখে আমি বুঝবো আসলে আপনাদের ভাইয়ার প্রতি কতটুকু আন্তরিকতা এবং ভালোবাসা কাজ করে। আমার কথা কি বুঝছেন? আর আমি আজকের ক্লাসটা খুব মজা করে পড়াবো, খুব সুন্দর করে পড়াবো। আর যদি দেখি আমার ছোট ভাই বোনরা অনেক বেশি ক্লাসটা শেয়ার করছে, তখন তো আমার এফোর্টটা অনেক বেশি বেড়ে যাবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে কোনো কথা হবে না, শুধু আজকে শেয়ার হবে আর সমাবেশে সব কিছু আমরা সহজভাবে শিখবো। তার মানে সবাই যেহেতু লিখছেন, এখন একটু দেখি কারা কারা শেয়ার করছেন। তারা লেখেন শেয়ার ডান। এখনই ক্লাস শুরু করব। যারা যারা ক্লাসটা শেয়ার করছেন তারা সবাই কমেন্টসে লেখেন শেয়ার ডান। দেখি আমার ছোট ভাই বোন কারা কারা আমাকে পছন্দ করে। যারা যারা শেয়ার করছেন তারা কমেন্টসে লেখেন শেয়ার ডান। আমি 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। 1 ঘন্টা সময় নেব। 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ সমাবেশের আজকে আমরা একটা ফাইনাল সলিউশনে নিয়ে আসবো। দেখি কে কে শেয়ার ডান লিখতেছে। যারা যারা শেয়ার ডান লিখবে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা এখনও শেয়ার করেন নাই তারা এখনও শেয়ার করেন, কইরা শেয়ার ডান লেখেন। আমরা এই 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। আর আজকে যা পড়াবো সবই নতুন। যথারীতি আপনাদের সাথে আছি রাহাত ভাইয়া। যে যেখান থেকে ক্লাসটা দেখতেছেন প্রত্যেকে নিজ নিজ টাইমলাইন থেকে ক্লাসটা শেয়ার করে দেন। আজকে আমি দেখব আমার ছোট ভাই বোনদের জন্য আমি যে 7টা 8টা ক্লাস নিয়েছি আমি ঠিক কতটুকু ভালোবাসা অর্জন করতে পারছি।
যদি অনেক বেশি ভালোবাসা অর্জন করতে পারি শেয়ারের সংখ্যা থেকেই তো বুঝবো। আর এত সুন্দর একটা পাঞ্জাবি পরছি ভাইয়ার অন্তত এই কারণে ভাইরাল করে দেওয়া উচিত, কথা বোঝেন নাই? আর কেন ভাইরাল করে দেওয়া উচিত সেটা না আর একটু পরেই বলবো। আচ্ছা, তাহলে সবাই শেয়ার করতে থাকেন, আমি ততক্ষণে ক্লাস শুরু করে দেই। যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করেন, আর যারা শেয়ার করছেন তাদেরকে অভিনন্দন। ফ্রেন্ডদের কমেন্টসে মেনশন করেন। আজকে আমরা খুব মজা করে ক্লাসটা করবো, এর জন্য একটু গল্প টল্প করবো। আগামী 60 বা 70 মিনিট লাগবে। এই টাইমটা সবাই একটু ধৈর্য সহকারে শোনেন। দেখি সমাবেশ নিয়ে কি করা যায়। বিসমিল্লাহ, শুরু করলাম। সমাবেশ, বিন্যাস ভুলা যান, বিন্যাস নিয়ে কোনো কথা হবে না, শুধু কথা হবে সমাবেশ নিয়ে। প্রথমে আলোচনা করব টাইপ 1। টাইপ 1 হচ্ছে ফর্মুলা সংক্রান্ত। আচ্ছা, প্রথমে আসেন, আমি একটা ফর্মুলা লিখলাম NCR। আচ্ছা, যখনই আমরা কোনো কিছু সমাবেশের হিসাবটা আসবে, সমাবেশের ইংলিশ হচ্ছে কি কম্বিনেশন, তখন আসে সি। কথা কি বোঝা গেছে? NCR। প্রথম প্রশ্ন হচ্ছে আমার এন কি? এন হচ্ছে আমার ইনপুট। তারপরের প্রশ্ন হচ্ছে আমার আর কি? আর হচ্ছে আমার আউটপুট। তার মানে কি, প্রশ্নে যা দেয়া আছে এটাই হচ্ছে কি ইনপুট, আর প্রশ্নে যা বের করতে বলছে এটা হচ্ছে আউটপুট, এই তো। তাহলে NCR, এখানে আমি এন এর পরিচয় জানলাম ইনপুট, আর এর পরিচয় আমি জানলাম আউটপুট। কিন্তু এই ইনপুট আউটপুট দিয়ে করতে গেলেও অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে কোনটা এন আর কোনটা আর। আপনি আরেকটু সহজ করে মনে রাখতে পারেন, ইনপুট হচ্ছে বড় মানটা, আর আউটপুট হচ্ছে ছোট মানটা। এটা যখন আমি কোশ্চেন সলভ করাবো তখন দেখাবো। মানে NCR, এই যে দুইটা কোশ্চেনে ভ্যালু দেওয়া থাকবে এন আর আর এর, আপনি যদি ইনপুট আউটপুট দিয়েও না বোঝেন তাহলে আপনি দেখবেন মান বড় কোনটা সেটা হচ্ছে এন, আর মান যেটার ছোট সেটা হচ্ছে আর। আমার কথা কি এই পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এটার আলোচনা আমি টাইপ 2 থেকে শুরু করব। কথা বোঝা গেছে? এখন আসেন, পরীক্ষায় যদি আপনাকে সরাসরি কোশ্চেন দেয় NCR এর সূত্র কোনটা, আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিছে NCR, এটা সূত্র কোনটা? আচ্ছা, বিষয়টা দেখেন আপনি কিভাবে সূত্রটা মনে রাখবেন। উপরে হচ্ছে এন, নিচে হচ্ছে আর। তার মানে উপরে যেহেতু এন আছে, তার মানে এন রে লিখবো কোথায়? আমি উপরে। নিচে যেহেতু আর আছে, তাহলে আমি আর রে লিখবো কোথায়? নিচে। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে কি করলাম, NCR, এটা সূত্রটা কি হবে? উপরে যেহেতু এন আছে, তাহলে আমি এন কে লিখবো কোথায়? উপরে। নিচে যেহেতু আর আছে, তাহলে আমি আর কে লিখবো কোথায়? উপরে, নিচে। আর ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এইভাবে দেয়, এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, লিখলেন ফ্যাক্টোরিয়াল, তারা তো দিয়েই দিবে। এখন এই এন আর আর, এই দুইটাকে যদি আপনি বিয়োগ করলে আসে কি? এন মাইনাস আর না? এই যে বিয়োগ করলে যেই মানটা আসে এটা আপনি নিচে বসায় দিবেন, তাহলে নিচে কি হবে? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা সূত্রটা কি শিখলাম? NCR এর পরীক্ষায় সরাসরি সূত্রটা আসতে পারে। NCR এর সূত্রটা শিখলাম, উপরে যেহেতু এন আছে তাহলে এন থাকবে উপরে, নিচে যেহেতু আর আছে আর থাকবে নিচে। আর এই এন আর আর, উপর আর নিচের যে বিয়োগফল, তাহলে উপর মাইনাস নিচ, বিয়োগ তো এভাবেই করবো। উপর মাইনাস নিচ মানে কি? এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর থাকবে নিচে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো সূত্রটা? NCR সমান সমান কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝা গেছে? এখানে একটু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে এই যে এন এর মানটা, এইটা আর এর মানের সমান অথবা আর এর মান থেকে বড় হবে। এই শর্তটা সবাই জেনে রাখেন। কি জানবো? এই এন এর মানটা কি হবে? আর এর থেকে বড় হবে অথবা আর এর সমান হবে। এন এর মান কোনো অবস্থাতেই আর এর থেকে ছোট হইতে পারে না। মানে কি, উপর কি কোনোদিন ছোট হয়? তার মানে কি, উপরের যে মান মানে এন এর মান এই আর এর মানের থেকে কি হয়? বড় হবে, নাইলে সমান হবে। কথা কি বোঝা গেছে? আর এই এন আর আর, এই দুটা মান কখনো ঋণাত্মক হইতে পারবে না। কথা বুঝছেন? তাহলে ফাইনালি সামারি কি দাঁড়াইলো? NCR, এখান থেকে আমরা কি শিখলাম? এন মানে হচ্ছে আমার ইনপুট, আর মানে হচ্ছে আমার আউটপুট। আরও সহজ ভাবলে, যেটা বড় মান সেটা হচ্ছে এন, যেটা ছোট মান সেটা হচ্ছে আর। বোঝা গেছে? এটা অঙ্ক করতে লাগবে। পরীক্ষায় যদি সূত্র জিজ্ঞাসা করে
তাহলে এন যেহেতু উপরে আছে তাহলে উপরে থাকবে কি এন, নিচে যেহেতু আর আছে তাহলে আর থাকবে কোথায়, নিচে। এই পর্যন্ত কি বোঝা গেছে? উপর আর নিচের বিয়োগ করলে কি হয়, এন মাইনাস আর, এটাও থাকবে নিচে। ক্লিয়ার? কন্ডিশন কি, এই এন এর মান আর এর মানের থেকে হয় বড় হবে নাইলে সমান হবে, দ্যাট মিনস কি এন গ্রেটার দেন ইকুয়াল আর হবে। আর এই এন আর কখনো ঋণাত্মক হইতে পারবে না। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমি বিন্যাস পড়াবো না, কিন্তু বিন্যাসের সূত্রটাও শেষ। এন পি আর, আপনারা যদি এনসিআর এর সূত্র আপনি বোঝেন, আপনি এনপিআর এর জন্য কি করবেন, কিচ্ছু করবেন না, শুধু এই আর ফ্যাক্টরিয়ালটা মুছা দিবেন। আর ফ্যাক্টরিয়ালটা যদি মুছা দেন তাইলে যা পাবেন সেটাই হচ্ছে এনপিআর। আমার কথা কি সবাই বুঝছেন? আমি কি করছি, জাস্ট কিচ্ছু করি নাই, সব একই জিনিস ছিল এনসিআর এ, শুধু আর ফ্যাক্টরিয়ালটা মুছা দিবেন। তাইলে কি হয়, এনপিআর সমান সমান কি, উপরে থাকবে এন ফ্যাক্টরিয়াল, নিচে থাকবে কি এন আর এর বিয়োগফল। এই জায়গায় গল্প একই, সব ইনপুট আউটপুট সব এক, আমি বিন্যাসে আর ঢুকতেছি না। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আরেকটা জিনিস সবাই জানতে হবে, সেটা হচ্ছে এনপিআর আর এনসিআর এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, আপনি এক পাশে লিখবেন এনপিআর, আরেক পাশে লিখবেন এনসিআর। আমি কি করছি, এক পাশে লিখছি এনপিআর, আরেক পাশে লিখছি এনসিআর, লিখছি। এইবার শুধু এনসিআর এর সাথে একটা আর ফ্যাক্টরিয়াল গুণ করে দিবেন। তাহলে বিন্যাস আর সমাবেশের ভিতর সম্পর্কটা কি, আমি এক পাশে লিখব এনপিআর, আরেক পাশে লিখব এনসিআর, লিখছি। এরপর আমি কি করব, এই এনসিআর এর সাথে একটা আর ফ্যাক্টরিয়াল গুণ করে দেব। আবার কথা কি বোঝা গেছে? তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমরা মোট সূত্র শিখলাম কি কি, এনসিআর, এটা সূত্র শিখছি কি, উপরে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, নিচে কি হবে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এনপিআর এর সূত্র কি শিখছি, একই জিনিস, শুধু আর ফ্যাক্টরিয়ালটারে বাদ দিয়ে দিবেন। কথা কি বোঝা গেছে? আর এনপিআর আর এনসিআর মানে বিন্যাসের সমাবেশের সম্পর্ক শিখছি কি, এনপিআর সমান সমান আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর, মানে এক পাশে এনপিআর লিখবেন, এক পাশে এনসিআর লিখবেন, এরপর এখানে শুধু একটা আর ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করে দিবেন। কথা কি বোঝা গেছে? অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিবে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক কি, এইটাই তো সম্পর্ক, তাই না? এই প্রশ্নটা এভাবে দিতে পারে, এনপিআর মানে কি, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল না? তাহলে এইটা সমান সমানও কি, আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর, কি লেখা যায় না? তার মানে আপনাকে পরীক্ষায় এই কোশ্চেনটুকু দিতে পারে, আবার এইটাও দিতে পারে। এইটা দিলে আলাদাভাবে মুখস্থ করবেন না, আপনি এইটা মনে রাখলে আপনি তো এনপিআর এর সূত্রটা জানেনই। কথা কি বুঝে গেছে? কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এই পর্যন্ত, সবাই প্রথমে কমেন্টস করেন ফর্মুলা ডান। ফর্মুলা কথাটা এত বড় লেখা লাগবে না, শুধু লেখেন এফ ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন এফ ডান। তারপর আমি এটার এক্সাম্পল করাচ্ছি। একই ক্লাস তো মাত্র 162 জন শেয়ার করছেন, খুবই কষ্ট পাইলাম। আমি তো আশা করছি আজকে মিনিমাম 500 শেয়ার হবে। এখনও সবার প্রতি অনুরোধ, ক্লাসটা অবশ্যই আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেন। এখন পর্যন্ত 677 জন ক্লাস করতেছে। আমার আজকে একটা ইচ্ছা যে 1000 জন ক্লাস করবে, কারণ এই গ্রুপের কোনো ক্লাসে এখন পর্যন্ত 1000 জন করে নাই। তাই সবাই এখনও যারা শেয়ারটা করেন নাই, সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করেন। আজকে চাচ্ছি 1000 জনের ক্লাস নিতে। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা মানে সবাই বুঝছি, এই তো? আর যারা এখনও শেয়ার করেন নাই, শেয়ার করে লিখে দেন শেয়ার ডান। আমি আজকে কমেন্টস দেখবো কারা কারা শেয়ার ডান লিখছেন। ভবিষ্যতে মেসেঞ্জারের যখন নক দেন, আমি তো সবাই রিপ্লাই দেই, রিপ্লাই দেওয়ার সময় আমি বিবেচনা করব যে আমার কোন কোন ছোট ভাই বোন আমার কথাটা রাখছে। আচ্ছা, আমরা তাহলে ফর্মুলাটা বুঝলাম। তাহলে ফর্মুলা থেকে যদি সরাসরি কোনো কোশ্চেন আসে আমরা অ্যান্সার করতে পারবো, এই তো? এখন যদি কোশ্চেনটা এভাবে আসে, একটা কোশ্চেন লেখেন, আপনাকে যদি বলে এনসিআর ইজ ইকুয়ালস টু হোয়াট, এনপিআর ইজ ইকুয়ালস টু হোয়াট, সবই আমরা পারবো। এখন যদি একটা কোশ্চেন দেয় এনপিআর, পুরোটা লেখা লাগবে না, আমি সবাইকে পিডিএফটা দিয়ে দেবো। এনপিআর ইজ ইকুয়ালস টু 120 আর
NCR ইজুকাস টু যদি 20 হয় তাহলে বলছে আর ইজুকাস টু হোয়াট, আপনার বলছে কি NPR ইজুকাস টু 120, NCR ইজুকাস টু যদি শুধু 20 হয় তাহলে আর এর মান কত? আপনি সূত্র জানেন কি? NPR সমান সমান কি আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR, এই তো জানি। তাহলে এখান থেকে কি লেখা যায়? NPR মানে কত? 120, আর ফ্যাক্টোরিয়াল NCR মানে কত? 20। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনি যদি আর ফ্যাক্টোরিয়াল বাইর করেন, আর ফ্যাক্টোরিয়াল বাইর করলে কী হবে? 120 ডিভাইডেড বাই 20 মানে আসে কত? 6। আচ্ছা, একটা জিনিস সবাই একটু জানেন, 6 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। যদি না জানেন এতটুকু একটু জানে রাখেন, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। অ্যাটলিস্ট সবাই 0 থেকে 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো জানবেন, 0 থেকে 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো মনে রাখবেন। এটা আমি বিন্যাসে আলোচনা করব। আপাতত শুধু জানে রাখেন 6 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 6 এর কি লেখা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়াল সমান সমান 3 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে আর ইকুয়াল টু কত? 3। আমার কথা কি সবাই বুঝছেন? আমি এইটার আলোচনা বিন্যাসে করব, এই যে ফ্যাক্টোরিয়ালের আলোচনা। আপাতত শুধু জানে রাখেন 6 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়াল সমান সমান যদি 6 হয় তাহলে 6 এর পরিবর্তে কি লেখা যায়? 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে আর ফ্যাক্টোরিয়াল সমান সমান কি 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে আর ইকুয়াল টু কত? 3। কথা কি আমার সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন আমাদের টাইপ 1 শেষ, টাইপ 1 শেষ। টাইপ 1 বুঝে থাকলে সবাই লেখেন টাইপ 1 ডান। আমি তাহলে টাইপ 1 এর পুরো সামারিটা করি। সামারি কি? আপনারা হয় বলবে NCR এর সূত্র কি? পারি। অথবা বলবে NPR এর সূত্র কি? পারি। অথবা বলবে বিন্যাস আর সমস্যার মধ্যকার সম্পর্ক কি? সেটাও পারি। কন্ডিশন কি? n গ্রেটার দেন ইকুয়াল আর। যদি সম্পর্কের অঙ্ক দেয় সেটাও আমরা পারি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই কমেন্টসে লেখেন টাইপ 1 ডান। সবাই যদি বুঝে থাকেন কমেন্টসে লেখেন টাইপ 1 ডান। $219 শেয়ার, আমি 500 শেয়ার চাচ্ছি। দেখি আমার কোন কোন ছোট ভাই বোনরা শেয়ার করে। 500 শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মানে টাইপ 1 সবাই বুঝছি, তো তাহলে টাইপ 1 যদি আমরা বুঝে থাকি, এবার আমরা যাবো টাইপ 2-তে। সবাই একটু মনোযোগ সহকারে টাইপ 2টা দেখেন। টাইপ 2 থেকে 39তম BCS একটা কোশ্চেন আসছে। টাইপ 2-র বিষয়টা হচ্ছে আপনি একটা সূত্র লেখেন প্রথমে খাতায়। আপনি একটা খাতায় প্রথমে সূত্র লেখেন। সূত্রটা আমি কি লিখলাম দেখেন, NCX সমান সমান যদি NCY হয়, বিষয়টা দেখেন এখানেও n এখানেও n, এই দুই জায়গায় যদি n হয়, NCX সমান সমান যদি NCY মানে কি এখানেও n এখানেও n, এই দুই জায়গায় যদি একই জিনিস হয় আর এই জায়গায় যদি দুটো ভিন্ন জিনিস হয়, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি y, তাহলে সূত্রটা হচ্ছে এই n সমান সমান হবে x প্লাস y। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা আমি কি লিখলাম, আমি লিখছি এরকম NCX সমান সমান যদি NCY মানে কি এই উপরের দুইটা জিনিস যদি একই হয়, মানে ইনপুট যদি দুইটা একই রকম হয়, তাহলে ইনপুট সমান সমান হবে এই যে বাকি যে দুইটা আউটপুট আছে, এই আউটপুট দুইটার যোগফল। আমার কথা কি বোঝা গেছে? তাহলে ফর্মুলা কি শিখলাম, যদি ইনপুট দুইটা একই হয় তাহলে এই ইনপুট সমান সমান হবে কি দুইটার আউটপুটের যোগফল। তাহলে NCX সমান সমান যদি NCY হয় তাহলে আমরা সূত্র অনুসারে কি জানবো, n is equals to x plus y। এটার এক্সাম্পল 39তম BCS এ আসছে। সবাই মনোযোগ সহকারে দেখেন, আমি 4টা অঙ্ক করাবো এখান থেকে। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এটা 39তম BCS এর কোশ্চেন। NC12 সমান সমান NC6
এত হলে আপনার কাছে এন এর মান চাইছে। এনসি 12 সমান সমান এনসি 6 হলে আপনার কাছে এন এর মান চাইছে। আমি কি শিখাইছিলাম, যদি দুইটা ইনপুট একই হয় তাহলে সূত্র কি ছিল, ইনপুট সমান সমান কি অপর দুইটার আউটপুটের যোগফল, তাই না? এন ইকুয়াল টু কি, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়, 12 + 6, তার মানে এন এর মান কত, 18। তাহলে আপনি কি শিখলেন, এনসি এক্স সমান সমান যদি এনসি ওয়াই হয় তাহলে এন ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে 12 আর ওয়াই হচ্ছে 6, মান দুইটা বসাই দিলেই কি অঙ্ক হয়ে গেল 18। এটা আমরা যদি বুঝে থাকি, আরেকটা সোজা অঙ্ক করি। এবার আপনার কোশ্চেন দিছে NC7 সমান সমান NC5, এইটা হইলে আপনাকে বলছে n ইকুয়াল টু হোয়াট। গল্প তো একই, আপনি শুধু দেখবেন কি দুইটা ইনপুটই কি এক না, তাহলে সূত্র কি ছিল, n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়, n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তার মানে কি 7 + 5, আমার ওয়াই আর 4 একই রকম হয়ে যায়, ইকুয়াল টু 12। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, এই দুটো তো খুবই সোজা অঙ্ক। এখন যদি এই টাইপেরই অঙ্কটা একটু চেঞ্জ করে দেয় তাহলে কি দিবে, 3 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এটার পাশে একটু স্টার দিয়ে রাখেন। আপনার লাখ ভালো হলে এই টাইপের অঙ্ক আসতে পারে। আপনার এবার কোশ্চেন দিছে 18CR ইকুয়াল টু 18CR + 2 হলে আর এর মান কত। আচ্ছা, এবার কোশ্চেনটা একটু ঘুরে দিছে, 18CR সমান সমান কি 18CR + 2 হলে আর ইকুয়াল টু আর। আপনাকে আমি ফর্মুলা কি শিখেছিলাম, NCX সমান সমান কি NCY, তার মানে কি আপনি শিখছেন যদি দুইটা ইনপুট দেখতে একই রকম হয় তাইলে সূত্র কি ছিল, ইনপুট সমান সমান কি আউটপুট দুইটার যোগফল, এই তো। আচ্ছা, এখন আপনি বিষয়টা দেখেন, আগের বার এন বের করতে বলছে, মানে ইনপুট বের করতে বলছে, এইবার বের করতে বলছে আউটপুট। আপনি কি করবেন, 18 দুইটা ইনপুটই কি দেখতে একই রকম না, তার মানে এন এর মান দেওয়া আছে কত 18। আমি প্রথমে ডিটেলস করাচ্ছি, তারপর শর্টকাট দেখাবো। এক্স মানে হচ্ছে আর, আর ওয়াই মানে হচ্ছে কি আর প্লাস 2। এখন আপনি সূত্রে মান বসাই দিলে কি অঙ্কটা হয়ে যাবে, সূত্র কি এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই তো। কিন্তু আমরা যদি পরীক্ষা দ্রুত করতে চাই তাহলে কি করব, আমরা তাহলে শিখছি কি দুইটা ইনপুট যদি একই রকম হয় তাহলে কি লিখবো, 18 লিখলাম, তারপর কি আউটপুট দুইটার যোগফল, তার মানে আর প্লাস 2, এই পর্যন্ত ঠিক আছে, বা 18 ইকুয়াল টু 2R + 2। এখান থেকে আপনি ক্যালকুলেট করলে 18 - 2 ইকুয়াল টু 2R। আমি পুরো ডিটেলসই লিখতেছি, ক্যালকুলেশন, পরীক্ষা ক্যালকুলেশন তো আর এত ডিটেলস করবেন না, আর এর মান হচ্ছে আর। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা আমি কি করলাম, যদি এই টাইপের কোনো একটা পরীক্ষায় কোশ্চেন আসে আপনি তো এত বড় ক্যালকুলেশন করবেন না, আপনি কি করবেন দেখেন, প্রথম কাজ যেহেতু ইনপুট দুইটা একই লিখলাম ইনপুট, তারপর কি আউটপুট দুইটার যোগফল, তার মানে কি আর প্লাস 2, তাহলে এটা কি লেখা যায়, বা 18 এই 2 এই পাশে নিয়ে আসবেন মাইনাস 2R মানে কি /2 হয়ে গেল আর, তাহলে 16 - 2 মানে 8। যদি কেউ স্মার্ট ক্যালকুলেশন করতে পারেন সে এই নিয়মে ক্যালকুলেশন করবেন, আর কারো কাছে যদি ক্যালকুলেশনটা একটু ডিটেলস না করলে ভুল করতে পারেন সে এই নিয়মে করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন বুঝছি, এই পর্যন্ত লেখেন বুঝছি। আমি আরও একটা অঙ্ক করাবো, এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই কমেন্টস করেন বুঝছি। আমি 4 নম্বরে আরও একটা অঙ্ক করাবো এই টাইপের। $258 শেয়ার না, হতাশাজনক। ক্লাস করতেছে 646 জন, শেয়ার 258, 500 শেয়ার না হলে বিন্যাস ক্লাস নেব কি নেব না এটা নিয়ে কিন্তু সিদ্ধান্তহীনতায় পড়ে যাব। আর এত সুন্দর একটা পাঞ্জাবি পড়ছে ভাইয়া, তারপরে যদি শেয়ার না করেন তাহলে হবে 500 শেয়ার লাগবে। কারণ আমি একজনের সাথে চ্যালেঞ্জ করছি, আমার এক বড় ভাইয়ের সাথে, আজকে 500 শেয়ার হবে। যদি 500 শেয়ার হয় তাইলে সে আমারে কাচ্চি খাওয়াবে, আর যদি 500 শেয়ার না হয় তাহলে আমার তারে কাচ্চি খাওয়ানো লাগবে। তার মানে এই জায়গায় 1000 টাকার মামলা। এখন আপনারা কি চান আপনাদের ভাইয়ের পকেট দিয়ে 1000 টাকা যাক? সুতরাং ভাইয়ার পকেটের 1000 টাকা বাঁচাইতে হবে। আচ্ছা, যদি এই পর্যন্ত সবাই বুঝছেন, না বুঝলে সবাই লিখবেন বুঝি নাই। আজকে তো চ্যালেঞ্জ করছি, পুরা ক্লাস বুঝাবো, এটা আমার ভাইয়ের সাথে চ্যালেঞ্জ। কথা কি বুঝছেন? উনি আমার বলছে সমাবেশ ক্লাস কইরা সবাই বুঝবে না,
আমি তারা বলছি ক্লাসও বুঝাবো, মানে বাজি মোট 2টা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসেন আমি 4 নম্বর অঙ্কটা করাই। এটা একটু মনোযোগ সহকারে দেখেন। এই টাইপ 2-এরই 4। আপনারা এবার কোশ্চেন দিছে এত হলে আর এর মান কত। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনার বলছে এত হলে আর এর মান কত, কিসের মান বের করতে বলছে দেখার কোনো দরকার নাই। গল্প ছিল কি, গল্প হচ্ছে আমার ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয়, ইনপুট দুইটা কি দেখতে একরকম হয়েছে, ইনপুট দুইটা দেখতে একই রকম হইলে কি আউটপুট দুইটার যোগফলের সমান, তার মানে 2n সমান সমান কি r+r+2। আচ্ছা, এখান থেকে আপনাকে বাইর করতে বলছে আর এর মান, তাহলে কি লেখা যাবে 2n = 2r+2। যেহেতু আর বাইর করতে বলছে তার মানে কি 2n - 2 = কত 2r। এখান থেকে 2 কমন নিলে কত n - 1 = 2r। তার মানে 2 2 কাটা যায়, তাহলে r = কত n - 1। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, গল্প ছিল কি যদি আমার ইনপুট দুইটা দেখতে একই রকম হয় তাহলে ইনপুট সমান সমান কি অপর দুইটার আউটপুটের যোগফল। এই তো শিখাইছি, তাই না? এইবার আপনি আপনার মতো করে ডিটেলস ক্যালকুলেশন করবেন, এগুলো মুখে মুখে কিন্তু n - 1 বের করা যায়। যারা দ্রুত স্মার্ট ক্যালকুলেশন পারেন মুখে মুখে n - 1 বের করবেন, আর যারা একটু ক্যালকুলেশনে দুর্বলতা আছে তারা পুরো লাইনগুলাই করবেন। কারণ আপনি 30 সেকেন্ড বাঁচাইতে যায় আবার যদি অঙ্কটা ভুল করেন তাহলে তো কোনো লাভ হবে না। তাইলে আমাদের টাইপ 2 শেষ। টাইপ 2 যদি সবাই বুঝে থাকেন তাইলে লেখেন টাইপ 2 ফুল ডান। লাগ ভালো হইলে এখান থেকেই কোশ্চেনটা এসে পড়তে পারে। টাইপ 2 ফুল ডান। $307। না না, আজকে 500 শেয়ার লাগবে, নাহলে আমার 1000 টাকা লস। সবাই যদি টাইপ 2 বুঝে থাকেন, টাইপ 2 ফুল ডান। আজকে সব কিছু ইনশাল্লাহ ফুল ডান করায় ছাড়বো। আর ভাইয়া জানি বাজিতে না হারে, এটা সবাই এনশিওর করেন। 316, 500 পর্যন্ত আজকে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মানে টাইপ 2 সবাই বুঝছি। একটু দ্রুত কমেন্টস করেন সবাই। সব কিছু আজকে পুরো করতে হবে, আজকে চ্যালেঞ্জ। আমি হচ্ছে 2টা বাজি ধরছি, 2টা বাজিতে ইনশাল্লাহ আমি জিতবো। কথা কি বুঝছেন? এটা আমার ইনশাল্লাহ টার্গেট। একটা হচ্ছে পুরা ক্লাস সবাই দিয়ে ফুল ক্লাস ডান ইনশাল্লাহ লেখাবো, 500 শেয়ারও ইনশাল্লাহ করাবো। দুইটার ক্ষেত্রে আপনারা আমাদের হেল্প করবেন। ওকে, টাইপ 2 বুঝছেন। এইবার আছেন টাইপ 3। এখান থেকে এখন পর্যন্ত বিসিএস এ কোশ্চেন আসছে 3বার। টাইপ 3 তার মানে 35 থেকে 40তম বিসিএস এর যদি আমরা কোশ্চেন দেখি, এই 6টা বিসিএস এর 3বার কোশ্চেন আসছে টাইপ 3 থেকে। তার মানে টাইপ 3 কত গুরুত্বপূর্ণ এটা কি আমার আর বলার কোনো দরকার আছে? তার মানে আগামী 10 মিনিট পৃথিবীর সব কিছু ভুলা যাইতে হবে। টাইপ 3টা বুঝবো, খুব মজা করে বুঝবো। 4টা অঙ্ক করাবো, কোনো অঙ্কই আমি পুরো লিখবো না, কারণ আমি ক্লাসের পর আমার গ্রুপে আমার এই শীটের পিডিএফটা দিয়ে দেবো। ওখানে তো সব কিছুই লেখা আছে, আপনারা তো সম্ভবতার ক্লাস করছেন, ওই শীটটা ডাউনলোড করে অঙ্কগুলো করে নেবেন। কথা বুঝছেন? খুব মনোযোগ সহকারে একটা অঙ্ক বোঝেন, যদি একটা অঙ্ক পারেন সব পারছেন। টাইপ 3 সুপার ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, টাইপ 3 নামটা দেন এরকম, অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট। পুরো নামটা আমি শীটে লিখে দিছি ভাইয়া, মানে শীটে আমি টাইপের নামটা পুরো লিখে দিছি। কতগুলো বস্তু বা বর্ণ সর্বদা অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট থাকবে এরূপ সংক্রান্ত। এই লাইনটা আপাতত লেখার দরকার না, যেহেতু শীটেই লিখে দিছি। আপনি শুধু জানবেন কি টাইপ 3 নাম কি, অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট। এই কথাটা যদি থাকে তাহলে আমি অঙ্ক করব টাইপ 3 সাহায্যে। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল 1। আমরা কিন্তু বিন্যাস সমাবেশের মূল সূত্র দিয়ে খুব বেশি একটা অঙ্ক করবো না। কি বলছে? 16 জন লোকের প্রথমটা একটু পুরাটা লেখেই করি। একটি দল হতে 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক সর্বদাই থাকবে।
আচ্ছা, প্রশ্নটা একটু প্রথমে বোঝেন। 1 নম্বর এক্সাম্পল পারলে পুরো টাইপ 3%। বলছে কি 16 জন লোকের একটি দল হতে, 16 জন লোক। তার মানে আমি বলছি কি কোশ্চেনের শুরুতে যা থাকবে সেটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে কি 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কাজ করতেছি কারে নিয়ে, 7 জন নিয়ে। তার মানে আউটপুট কত 7। আপনি যদি এখন ইনপুট আউটপুটের খেলা না বোঝেন তাহলে কি করবেন, 16 আর 7-এর ভিতর বড় কোনটা, 16। যেটা বড় সেটা হচ্ছে ইনপুট, যেটা ছোট সেটা হচ্ছে আউটপুট। এই পর্যন্ত কি খেলা বোঝা গেছে? আচ্ছা, এইবার আসেন পরের খেলায়। কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক, নির্দিষ্ট কথা কি নির্দিষ্ট আসছে, তার মানে টাইপ 3 এর নাম বলছে কি নির্দিষ্ট অথবা অন্তর্ভুক্ত থাকবে। বলছে কি নির্দিষ্ট 4 জন লোক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, এই তো। খাতায় একটা নোট লেখেন, যদি অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট বলে তাহলে যেই লোকটাতে আছে, লোক দিয়ে আছে কজন, 4 জন না? এই লোক সংখ্যাটা আপনি ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। আমি কি শিখলাম, যদি কোশ্চেনের কোথাও অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট লোক সর্বদাই থাকবে, মানে অন্তর্ভুক্ত থাকবে অথবা নির্দিষ্ট থাকবে, এই কথাটা যদি বলে তাহলে যেই সংখ্যক লোকটা দেয়া আছে আপনি কি করবেন, ইনপুট থেকেও তারা বিয়োগ করবেন, আউটপুট থেকেও তারা বিয়োগ করবেন। করছেন, করলে আসে কত, 16 - 12 4 মানে কত 12, 7 - 4 মানে কত 3। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমি কোশ্চেনটা একটু মুছি। তাহলে আমার ইনপুট আসছে কত 12, আউটপুট আসছে কত 3। এখন আমাদের মূল সূত্র ছিল কি NCR। তাহলে N এর মান হচ্ছে কত 12 আর R এর মান হচ্ছে কত 3। তাহলে অ্যান্সার কত 12C3। এই 12C3 এর মান কিভাবে বের করে, এগুলো আমি সব অঙ্ক শেষ করে মুখে মুখে কিভাবে এই মানগুলো বের করবেন সেটার ক্যালকুলেশনটা আমি তখন শিখাবো। কথা কি বুঝছেন? আপাতত জানি না রাখেন এটা 12C3, এটার মান কিভাবে বের করব এটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমাদের গল্প কি ছিল, ইনপুট আউটপুট বের করবেন। ইনপুট ছিল 16, আউটপুট ছিল 7, ঠিক আছে। যদি বলা হয় অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট, এই কথাটা যদি বলে দেয় তাহলে যতজন লোক দেয়া থাকবে আপনি ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। তাহলে ইনপুট পাইছেন এখন কত 12, আউটপুট পাইছেন কত 3। তাহলে সূত্র কি NCR। NCR মানে কি তাহলে 12C3। কথা কি সবাই বুঝছেন? বুঝে থাকলে সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এইটা যদি বোঝেন, এখন BCS এর টানা 3টা কোশ্চেন করবো, 3টাই সবাই পারবেন ইনশাল্লাহ। 3টা কোশ্চেনই পারবেন, যে 3টা কোশ্চেন আসছে যদি এটা বুঝে থাকেন। সবাই একটু কমেন্টস করেন এটা বুঝছেন কিনা। আর কেউ কিছু না বুঝিয়া রেজাল্ট পর্যন্ত বাইর করে ফেলছে, ওরে আল্লাহরা কারা, রেজাল্ট কি মুখস্থ ছিল নাকি হচ্ছে বের করছেন? 220 তো বুঝছি, যারা রেজাল্টটা বের করছেন থ্যাঙ্কস। এটা যদি মুখস্থ রেজাল্ট লিখে থাকেন তাহলে আর থ্যাঙ্কস দিলাম না। শেয়ার 368, 500 শেয়ার হতে হবে, তা না হলে কিন্তু ভাইয়া বাজিতে হেরে যাবে। ভাইয়াকে হারানো যাবে না। এখনো শেয়ার যারা করেন নাই শেয়ার করেন। আর লেখেন এক্সাম্পল 1 বুঝছেন কিনা। আর বিশেষ করে যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের তো অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত, কারণ যার সাথে বাজি যাচ্ছে সে ব্রাজিল করে। সবাই একটু এক্সাম্পল 1 এর কথাটা লেখেন, কি অবস্থা। আচ্ছা, তাহলে আমরা মানে এক্সাম্পল 1 সবাই বুঝছি। আচ্ছা, এক্সাম্পল 1 যদি বুঝে থাকি তাহলে এইবার আসেন আমরা যেই কোশ্চেনগুলো BCS এ আসছে এগুলো প্রত্যেকটা অঙ্ক আমরা এখন সলভ করব। এক্সাম্পল 2 কোশ্চেনগুলো লিখতেছি না। এক্সাম্পল 2টা হচ্ছে 36তম BCS এর কোশ্চেন, 36তম। আমি কোশ্চেনটা লিখতেছি না পুরা। বলা হয়েছে কি 12টি পুস্তক হতে, 12টি পুস্তক হতে 5টি কত প্রকারে বাছাই করা যায়, 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, বিন্যাস কখন হয়, সমাবেশ কখন হয়, এটা নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না, কারণ আজকে তো সব অঙ্ক সমাবেশের। বিন্যাস যেদিন করাবো সেদিন আমি শিখিয়ে দেবো কোনটা বিন্যাস কোনটা সমাবেশ। কথা কি বুঝছেন? আজকে আপনি বিন্যাস ভুলে যান, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমই কোশ্চেন আসে সমাবেশ থেকে, বিন্যাস থেকে কোশ্চেন আসে শুধু একবার। আচ্ছা, বলা হয়েছে কি 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকে। খুব ভালো কথা। প্রথমে আসেন 12টি পুস্তক, কোশ্চেনে যা দেয়া আছে শুরুতে, এটা কি ইনপুট কত 12। 5টি পুস্তক কত প্রকারে, তার মানে আউটপুট কত
5 এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার একটু লক্ষ্য করেন, বলছে কি সর্বদা অন্তর্ভুক্ত। আমি বলছি কি অন্তর্ভুক্ত কথাটা বললে কি করবেন, যেই ভ্যালুটা দেয়া আছে এর আপনি ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। তাহলে এটা আসলে কত? 10, এটা আসলে কত? 3। তাহলে সূত্র কি? NCR। তাহলে 10C3। এই 10C3-র মান কীভাবে বাইর করবো এগুলো আমি একসাথে ক্লাসের শেষে দেখাচ্ছি। আমার কথা যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আরও একটা অঙ্ক করা, এটা সবাই বুঝছেন, এটা জিজ্ঞেস করা লাগবে না। এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3-তে বলছে, এক্সাম্পল 3 হচ্ছে 35তম বিসিএস এর কোশ্চেন। 35তম। আচ্ছা, এক্সাম্পল 3-তে বলছে কি 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, একটু বুঝছেন কথাটা, নির্দিষ্ট একজন, ওরে হাতের লেখা, একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দলকে কতভাবে বাছাই করা যাবে? আচ্ছা, বলা হয়েছে কি 14 জনের একটা ক্রিকেট দলের নির্দিষ্ট একজন অধিনায়ক। আচ্ছা, 14 জন, এই 14 জনটাকে আপনার ইনপুট, তার মানে ইনপুট কত আমার? 14 এই পর্যন্ত ঠিক আছে। 11 জনের দল করছেন, তার মানে আউটপুট কত? 11 এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার আসেন, আমি বলছি কি অন্তর্ভুক্ত অথবা নির্দিষ্ট, তাই না? তাহলে নির্দিষ্ট একজন, তার মানে নির্দিষ্ট একজন, 1, তার মানে নির্দিষ্ট একজনতে আছে। আমি কি বলছি, নির্দিষ্ট যেই লোকটা থাকবে তারে কি করবেন আপনি ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। তাহলে ইনপুট 13, আউটপুট 10। তাহলে সূত্র কি? NCR, তার মানে কি 13C10। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়াইলো? নির্দিষ্ট একজন বলছে, আমি বলছি কি নির্দিষ্ট অথবা অন্তর্ভুক্ত বললে কি করবেন, যে মানটা দেয়া থাকবে তাহলে ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, আমার ধারণা মানে এইটাও আমরা সবাই বুঝছি, তাহলে এইটারও ফিডব্যাক আমি নিচ্ছি না। আরেকটা এক্সাম্পল করে একসাথে চূড়ান্ত ফিডব্যাক নেব। এবার আসেন এক্সাম্পল 4। এগুলোই কি সব হাবিজাবি সূত্র দিয়ে শিখছেন, তাই না? ওই যে n- কি থাক। এক্সাম্পল 4, এটা হচ্ছে 38তম পিলির কোশ্চেন। কি বলা হয়েছে? 4 জন মহিলা, আমি কোশ্চেনগুলো লিখতেছি না ভাইয়া, সবগুলো শিটে দেয়া আছে। 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে। কত প্রকার ওই কমিটি গঠন করা যাবে? আচ্ছা, আগের বার আপনার কি ইনপুটটা সরাসরি 10, 12, 14 দেওয়া ছিল। এবার ইনপুট দিচ্ছে কি হয় দেখেন, 4 জন মহিলা আর 6 জন পুরুষ। তাহলে 4 জন মহিলা আর ওই 6 জন পুরুষ দুইটার যোগ করলে কি হয়? 4 আর 6 10। তার মানে ইনপুট কত? 10। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, কত সদস্য বিশিষ্ট? 4, তার মানে আউটপুট কত? 4। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার কয়জনের নির্দিষ্ট রাখতে বলছে? একজন। আপনি কি শিখছেন, যখনই নির্দিষ্ট বলবে তখন কি করবেন? ইনপুট থেকেও বিয়োগ করবেন, আউটপুট থেকেও বিয়োগ করবেন। তাহলে আসলো কত? n, এখানে আসলো কত? 9, আর এখানে আসলো কত? 3। তাহলে সূত্র কি ছিল? NCR, তার মানে কি 9C3। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, টাইপ 3 খুবই ইম্পর্টেন্ট, 3বার বিসিএস এ কোশ্চেন আসছে। লেখেন টাইপ 3 ফুল ডান। আস্তে আস্তে আমরা ফুল ডানের দিকে যাচ্ছি। টাইপ 3 ফুল ডান। শেয়ার 391। আরেকটু হেল্প করতে হবে, 500 না হলে তো অবস্থা খারাপ। 500 না হলে ক্লাস শেষ করে আজকে তো আর খাওয়ানো হবে না, আগামীকালকে রাতে কিন্তু আমার পকেট দিয়ে টাকাটা যাবে। এখনো 500 শেয়ার দ্রুত করেন, তা নাহলে তো ভাইয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। টাইপ 3 যদি বুঝে থাকেন সবাই ফুল ডান লেখেন। আর আমি ব্যক্তিগতভাবে হাঁটতে পছন্দ করি না, এটা আমার বদ অভ্যাস বলতে পারেন, ভালো অভ্যাস বলতে পারেন। ওরে বাবা, যারা মান টান বাইর করে ফেলতেছেন তাদেরকে থ্যাঙ্কস।
টাইপ 3 ফুল ডান লিখে থাকেন, লিখছেন? টাইপ 3 বলতে টাইপ 4 শেষ। ক্লাস করতেছে এখন পর্যন্ত, লাইভ ক্লাস করতেছে 727 জন। আমরা চাচ্ছি 1000 পর্যন্ত দেখি যাইতে পারি কিনা। 1000 পর্যন্ত গেলে এটা আমাদের গ্রুপের হচ্ছে আজকে প্রথম অ্যাচিভমেন্ট হবে যে 1000 জন একসাথে আমরা ইনশাল্লাহ লাইভ করতেছি। টাইপ 3 কি ফুল ডান হয়েছে? ওকে, ডান। তাহলে টাইপ 4-এ যাইতে থাকি। 399 শেয়ার, আমি টাইপ 4 শেষ করে জানি, দেখি ইনশাল্লাহ 500 শেয়ার হয়ে গেছে। তাইলে ক্লাস আরও বুলেটের গতিতে যাবে। কথা বুঝছেন? আচ্ছা, টাইপ 3-তে আপনি শিখছেন কি? অন্তর্ভুক্ত অথবা যদি নির্দিষ্ট থাকে, তাই না? এইবার আসেন টাইপ 4। টাইপ 4-এর গল্পটা হচ্ছে যদি অন্তর্ভুক্ত না থাকে, অন্তর্ভুক্ত না থাকে। আচ্ছা, অন্তর্ভুক্ত না থাকে এটার আরেকটা বাংলা হতে পারে কি? নির্দিষ্ট না থাকে। এখানেও পুরো লাইনটা আমি শিটে লিখে দিয়েছি, কতগুলো বস্তু বা বর্ণ যদি অন্তর্ভুক্ত না থাকে। কথা বুঝছেন? তাহলে টাইপ 3-এর গল্প ছিল কি? যদি অন্তর্ভুক্ত থাকে। আর টাইপ 4-এর গল্প কি? যদি অন্তর্ভুক্ত না থাকে। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, আপনার বলছে 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক কখনোই থাকবে না। আচ্ছা, বিষয়টা বোঝেন। এই অঙ্কটাই কিন্তু আমি করাইছিলাম একটু আগে, টাইপ 3 1 নম্বরে। 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে বাছাই করা যাবে যাতে নির্দিষ্ট 4 জন লোক সর্বদা থাকে। এইবার হচ্ছে কি? থাকে না। কি করবেন দেখেন, গল্প একই। প্রথমে আপনি ইনপুট বাইর করেন। ইনপুট কত? 16 করলাম ইনপুট। আউটপুট কত? 7, এটাও করলাম। এই পর্যন্ত ঠিক আছে। এইবার আমি কি করছিলাম জানি ভাইয়া? যতজন নির্দিষ্ট ছিল এটা আমি কি করছি? ইনপুট থেকেও বিয়োগ করছি, আউটপুট থেকেও বিয়োগ করছি, তাই না? টাইপ 3-তে। টাইপ 4-এ এসে যেটা করবেন, যখনই বলবে অন্তর্ভুক্ত থাকবে না, মাইন্ড ইট, যখনই বলবে অন্তর্ভুক্ত থাকবে না, আপনি শুধুমাত্র ইনপুট থেকে বিয়োগ করবেন। কথা বুঝছেন? তাহলে টাইপ 3 আর টাইপ 4-এর পার্থক্য কি? অন্তর্ভুক্ত থাকলে ইনপুট আউটপুট দুটোটা থেকে বিয়োগ করব, আর অন্তর্ভুক্ত না থাকলে শুধু ইনপুট দিয়ে বিয়োগ করব। আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কি সূত্র কি? NCR। তাহলে সূত্র অনুসারে কি লেখা যাবে? 12C7। আমার কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকেন তাহলে গল্প কি? টাইপ 3 আর 4-এর পার্থক্য কি? টাইপ 3-তে যখন অন্তর্ভুক্ত বা নির্দিষ্ট থাকবে বলবে, ইনপুট আউটপুট দুটোটা থেকে বিয়োগ করব। আর যখন টাইপ 4-এর গল্প আসবে তখন গল্প কি? অন্তর্ভুক্ত থাকবে না বা নির্দিষ্ট থাকবে না, তখন কি করবেন? শুধুমাত্র ইনপুট থেকে বিয়োগ করব। আর কি কোনো পার্থক্য আছে? যদি পার্থক্য না থাকে, এটার এক্সাম্পল আর আমি করাচ্ছি না, এগুলো শিটে দেওয়া আছে। আমার ধারণা আমরা মনে হয় সবাই টাইপ 4-ও বুঝছি। টাইপ 4 বুঝছে, এটা লেখার দরকার নেই। আপনারা ক্লাসটাকে এনজয় করতেছেন কিনা এটা একটু কমেন্টসে লেখেন। আরও তো কয়টা টাইপ পড়ানো লাগবে, কারণ মাত্র অর্ধেক ক্লাস শেষ করছি, আরও অর্ধেক বাকি। একটু দেখি আপনারা এনজয় করলে একটু লেখেন, এনজয় করতেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি এনজয় করতেছি এটা কেন লিখতেছেন? আপনারা যখন কনসার্টে যান, জেমস যখন গান গায়, আমার খুব প্রিয় শিল্পী, সবথেকে ফেভারিট শিল্পী, তখন আপনারা কি কনসার্টে দাঁড়ায় থাকেন নাকি তার সাথে সাথে নাচানাচি করেন? যখন আপনারা অনেক বেশি নাচানাচি করবেন তখন কি পারফর্ম যে করে, মানে যে গানটা গায়, তার কিন্তু আগ্রহটা অনেক বেশি বাড়বে। আর যদি আপনি নাচানাচি না করেন, সে কি গান গাবে না? গাবে, কিন্তু তার আগ্রহটা অনেক কম থাকবে। যেহেতু সমাবেশ, তাও আবার অনলাইন, চ্যালেঞ্জিং, একটু এনজয় টেনজয় লিখলে আমার রিচার্জ হয়ে যাব নিজের সাথে, তখন মনে হবে যে না আর একটু রিচার্জ করে পড়াই। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন। কি অবস্থা দেখি? একজন কি স্যাট দিল নাকি? এলিজাবেথ, আপনি কি স্যাট দিলেন না খুশি দিলেন? ইমো টিমো বুঝি না। দেখো তো শেয়ারের কি অবস্থা? 441 আর মাত্র 49। ভাইয়া এনজয়ের সাথে সাথে শেয়ারটা করে দেন, কারণ আপনার রাহাত ভাইয়া হাঁটতে পছন্দ করে না। এটা তার সবচেয়ে ভালো দিকও হইতে পারে, আবার এটা তার সবচেয়ে বাজে দিকও হইতে পারে। গুড। আচ্ছা, সবাই এনজয় লিখতে থাকেন। 2 মিনিট একটু গল্প করে পড়ানো শুরু করি। আমি আমার পরিচয়টা দেই। আমার তো সবাই আপনারা চিনেন, আমার নাম হচ্ছে রাহাত, আর আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 সালে ছিলাম। 21 সাল আমার খুব আবেগের অনুভূতির জায়গা। 21 সালের কারা কারা আছো ছোট ভাইরা, একটু আওয়াজ দাও যে ভাই আমরা আছি আপনার সাথে। 21 সালের যারা আছো, ওখানেই জীবনের একটা বড় সময় কাটছে।
এবং ওখান থেকেই আসলে কথা বলাটা শিখছি 21 সাল থেকেই, যে আসলে কিভাবে কথা বলতে হয়। কারণ কথা বলাটা কিন্তু অনেক বড় একটা আর্ট। এই আর্ট তো আমরা তো মফস্বলের ছেলে ছিলাম, যখন প্রথম ঢাকায় গেছি অনেক কিছুই বুঝতাম না। তখন এই হলেরই বড় ভাইরা, বন্ধুদের সাথে, বড় ভাইদের সাথে, এদের সাথে মিশেই অনেক কিছু শিখছি। আবার হচ্ছে ছোট ভাইদেরও অনেক কিছু শিখাতে যেও নিজে শিখছি। আমার এর জন্য হল জীবনটা হচ্ছে খুব মজার জীবন। এই কারণেই আমার হলের ভাই ব্রাদারদের একটু দেখতে চাই, আসো কি না, থাকলে একটু আওয়াজ দাও, ভাই আসি আমরা। আচ্ছা, তাহলে অনেকে এনজয় করতেছেন, আর এই ফাঁকে 21 সালের ভাই ব্রাদাররা একটু আওয়াজ দিয়ে দিয়েন। আমি তাহলে পড়ানো শুরু করি। এবার টাইপ 5, এগুলো হচ্ছে খুবই সোজা জিনিস। এখন এগুলো আমি মুখে মুখে বলবো আর আপনারা মুখে মুখে করবেন। টাইপ 5। আচ্ছা, সবাই একটা জিনিস একটু মনে করেন, আমি একটা নোট পড়াই নাই। ক্লাস শেষ করলে আমি নোটটা পড়াবো। যদি আমি কোনো কারণে ভুলে যাই, আমার একটু মনে করাই দিন যে ভাইয়া নোট কিন্তু পড়া নেই। মানে আমি যদি বিদায় নেওয়ার একটা ভাষণ দিই তো সবসময়, ওই ভাষণের সময় মনে করাই দেবেন যে নোটটা কিন্তু বলেন নাই। আচ্ছা, টাইপ 5-এর গল্প আসেন। আপনার পরীক্ষায় কোশ্চেন দেবে, কোনো একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে, মানে পিওর ফর্মুলা, 10টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। 60টি প্রশ্নের উত্তর দিতে হয়, কত প্রকারে সে প্রশ্নগুলো উত্তর করতে পারবে? আচ্ছা, আমি কোশ্চেনগুলো লিখতেছি না, সেটা তো দেয়াই আছে। 10টি প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে 7টা প্রশ্নের উত্তর সে কত প্রকারে করতে পারবে? তার মানে আপনার গল্প কি? এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে 10, আর যতগুলো প্রশ্নের উত্তর করতে পারবে 7টা, তার মানে আউটপুট হচ্ছে কত? 7। তাহলে সূত্র কি? NCR, তার মানে কি 10C7। গল্প কি বোঝা গেছে? এটা নিয়ে কোনো কথা বলার দরকার আছে? এটা তো ডাইরেক্ট ফর্মুলা। আপনার বলছে কি, মানে একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 10টা প্রশ্ন আমি বললে দিছি কি, ইনপুট আউটপুট না বললে কি, বড়টা হচ্ছে ইনপুট, ছোটটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট 10, আউটপুট হচ্ছে 7। তাহলে NCR 10C7 বসে দেবো, গল্প শেষ। 10C7 মানে কি, এটা আমি পরে দেখাচ্ছি। এটা পারছেন? এবার আসেন, কোশ্চেনটা যদি এভাবে আসে, ইকুয়েশন ইকুয়েশন শব্দটির বর্ণগুলো থেকে 3টি করে বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে শব্দ বানানো যাবে? এই তো কত প্রকারে নিয়ে শব্দ বানানো যায়। আচ্ছা, ইকুয়েশনের ডিজিট আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে ইনপুট কত? 8। এই পর্যন্ত কি বোঝা গেছে? তার মানে আপনার প্রথম কাজ কি? ইকুয়েশন। যদি 10টা প্রশ্ন দিত তাহলে ভালো কথা, ইনপুট 10, ইকুয়েশন দিচ্ছে 8টা, আর 8টা দিয়ে বলছে কি 3টি করে বর্ণ একত্রে নিয়ে, তাহলে আউটপুট কত? 3। তাহলে আমাদের গল্প কি ছিল? NCR, তার মানে কি 8C3। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, এইটা নিয়ে আমি আর কথা বলতেছি না। এবার হচ্ছে আপনাকে যদি কোশ্চেনটা আরও একভাবে দেয়, এটা একটু মনোযোগ সহকারে দেখেন, কোশ্চেনটা লেখা লাগবে না। 2টা কোশ্চেন যদি একসাথে করে দেয়, এক্সাম্পল 3, আপনার কোশ্চেন দিছে কি, 10 জন বালক ও 8 জন বালিকা হতে 2 জন বালক ও 2 জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যেতে পারে? আচ্ছা, প্রথম কথা, যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, এটা হচ্ছে 2টা কোশ্চেন রে এক করে দিছে, মানে কি 10 জন বালক হতে যদি আপনার বলা হয়তো 2 জন বালক নেওয়ার সিস্টেম, 10 জন বালক, তার মানে ইনপুট কত? 10, আউটপুট কত? 2। তাহলে আপনি কি করতেন? NCR, তার মানে কি 10C2। এই পর্যন্ত ঠিক আছে? আবার 8 জন বালিকা হতে যদি 2 জন বালিকা নেন, তাহলে কি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট। তাহলে আউটপুট হচ্ছে 2। তাহলে এখান থেকে কি আসবে? 8C2। 2টারে এক করে দিছে, এক করে দিলে আপনি 10C2 ইন্টু 8C2 লিখবেন। কেন গুণ দিছে এটা আমি বিস্তারিত বিন্যাসের দিন আলোচনা করবো, আজকে শুধু ম্যাথ শিখেন। কথা কি বোঝা গেছে? 10C2 ইন্টু 8C2 যদি এরকম করে অঙ্কটা দেয়, সাধারণত অ্যান্সারটা এভাবেই দিয়ে দেওয়া উচিত। কথা কি বুঝছেন? আর যদি এটা এভাবে না দিয়ে মান আকারে দেয়, মানে 100, 200, 300, আপনি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে আর অ্যান্সারটা যদি মান আকারে আসে, আপনি অঙ্কটা প্রথমে করবেন না, কারণ আপনাকে তখন 2টা ভ্যালু বের করতে হবে এবং অঙ্কটা করতে 1.5 থেকে 2 মিনিট সময় লেগে যাবে। তার মানে এই ধরনের কোনো কোশ্চেন যদি এভাবে অ্যান্সার দেয়, মোস্ট ওয়েলকাম। কিন্তু এরকম মান আকারে যদি অ্যান্সার দেয়, তখন অঙ্কটা আপনি মার্ক করে রাখবেন, কিন্তু করবেন না। পরীক্ষায় সব কোশ্চেন অ্যান্সার করার পর যদি আপনার হাতে টাইম থাকে,
তখন এই অঙ্কটা করবেন, কারণ 1 মার্কের জন্য 2 মিনিট ইনভেস্ট করা যাবে না। যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন, এটা খুবই সহজ আলোচনা দেখে আমি একটু দ্রুত পড়াইলাম। টাইপ 5টা কি বুঝছেন? বুঝে থাকলে লেখেন টাইপ 5 ডান। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, 504 শেয়ার, সবাই থ্যাঙ্কস। ভাইয়া বাজিতে আর হারলো না। বড় ভাই ক্লাস দেখতেছেন কিনা জানি না, দেখে থাকলে রেডি হন, কালকে কাচ্চি হবে। কোথায় খাবো এটা একটু চিন্তা করতে হবে তো, কোথায় খাওয়া যায়। টাইপ 5 ডান। ধন্যবাদ ভাইয়ারে বাজিতে জিতানোর জন্য। শুধু জীবনে বাজিতে একবারই হারছিলাম, কবে জানেন? খুব প্যাথেটিক, 2014 সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরছিলাম, কিন্তু 113 মিনিটের মাথায় আইসা এত কষ্ট পাইছি, ওই কষ্টর শোক কাটাইতে খুব কষ্ট হয়েছে। তবে আবার 7 আপের কারণে অল্প কিছুদিনের মধ্যে শোক ভুলে গেছিলাম। আচ্ছা টাইপ 5 তাহলে সবাই বুঝছেন, টাইপ 5 ডান। আচ্ছা ফাতেমা তুজ্জোহরা আপু, আপনি যে এই কাজটা করবেন পরীক্ষার সময়, এখন বোঝেন, পরীক্ষা হলে ভুলে যান, এই তো আপনি কিচ্ছু না, ক্লাসটা শেষ করবেন, আমার পিডিএফটা ডাউনলোড করবেন, করে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আজকে একবার অঙ্কগুলো শেষ করে 3 দিন পর আরেকবার করবেন ইনশাল্লাহ। 19 তারিখের পরীক্ষার ইনশাল্লাহ বলবেন না। আচ্ছা সবাই, না না আরও কোথাও ভালো কোথাও, জামিল খান এখানে, না না আর একটু বেটার। এবার আসেন টাইপ 6। টাইপ 6 এর অঙ্ক দুইভাবে করা যায়, আমি শর্টকাটটাই দেখাই। শর্টকাটটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো একটা আপনি দাবা খেলেন, দাবা খেলতে কি 2 জন লাগবে। আপনি মনে করেন হচ্ছে ক্রিকেট খেলেন, হেলেও 2 জন লাগবে। আপনি হচ্ছে মানে ক্রিকেট খেলে 2 দল, দল হিসাব বলি, তাহলে 2টা দল লাগবে। তারপর আপনি যদি হচ্ছে কোলাকুলি করেন তাহলেও 2 জন লাগবে, হ্যান্ডশেক করলে 2 জন লাগবে। এই টাইপের ঘটনাগুলো যদি ঘটে, মানে যে জায়গায় 2 জন মানুষ লাগবে, তখন সূত্রটা লিখে রাখেন খাতায়, n × n-1/2। মানে কি, যেই ঘটনাতেই 2টা লোক লাগে, কোলাকুলি করতে কি 2 জন লাগবে, হ্যান্ডশেক করতে 2 জন লাগবে, ক্রিকেট খেলতে তো 2টা দলই খেলবে, তাই না? তারপর হচ্ছে আপনার কোলাকুলি করুক, দাবা খেলুক, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে তখন সূত্র হচ্ছে n × n-1/2। এগুলো এনসিআর দিয়ে করা যায়, কিন্তু আমরা এটা আর একটু সহজেই করলাম। কথা কি বোঝা গেছে? n × n-1/2, কারণ আপনারা ওই এনসিআর হিসাব নিকাশের সাথে যেহেতু ঝামেলায় পড়েন, তার জন্য আমরা এই সূত্রটা দিয়ে শিখবো, n × n-1/2। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসলে একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল হচ্ছে, একটি দাবা খেলার প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগীর, একটি দাবা খেলার প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? আমি আপনাকে কি বলছি, যখনই 2 জন খেলবে একজন আরেকজনের সাথে, তো তখন আলটিমেটলি ঘটনাটা কি 2 জন না? 2 জন ঘটলে সূত্রটা কি n × n-1/2। তাহলে যে 6 জন যে প্রতিযোগিতাটা দেয়া আছে, এইটাই কার মান? n এর মান। তাহলে 6 বসান, তাহলে কি 6 × 6-1/2, তাহলে 6 × 5/2, 3 করলে হচ্ছে 15। কথা কি আমার সবাই বুঝছেন? বুঝে গেছেন? তার মানে ঘটনা কি, যখনই 2 জন, বিষয়টা 2 জনের ভিতর ঘটবে, সূত্র হচ্ছে n × n-1/2। এই হলো ডিটেলস ক্যালকুলেশন। এখন যারা স্মার্টলি করতে চান পরীক্ষায়, তারা কি করবেন? আমি এটা ডিটেলস দেখাইলাম, যারা ডিটেলস করবেন তো করবেন, আর যারা একটু স্মার্ট পারেন, মানে ক্যালকুলেশন একটু দ্রুত করতে পারেন, তারা কি করবেন? এই ধরনের কোনো কোশ্চেন দিলে কিচ্ছু না, 6 জন বলছে না, প্রথমে লিখবেন 6, মানে এই টাইপের কোনো কোশ্চেন দিলে যেই মানটা দেওয়া আছে সেই মানটা লিখবেন, আর তার পরের মানটা লিখবেন, আগের মানটা লিখবেন। 6 এর আগের মান কত? 5, তারে ভাগ দিয়ে দেবেন 2 দ্বারা। মানে 6 থাকলে কি লিখবেন? 6 × 5। 7 থাকলে লিখবেন কত? 7 × 6, তারে ভাগ দিয়ে দেবেন 2 দ্বারা, তাহলে অ্যান্সার কত? 15। এই সূত্রই করছি ভাইয়া, মানে এই এক লাইন স্কিপ করে করছি। কথা বুঝছেন? তার মানে কেউ যদি ডিটেলস করেন এভাবে করবেন, আর কেউ মুখে মুখে করলে কি, যেই মানটা দেওয়া আছে সেই মানটা এবং তার আগের মানটা, এই দুটারে গুণ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। মানে এগুলো সহজ দেখে আমি একটু দ্রুত বলতেছি, আমার ধারণা মনে আপনারা সবাই বুঝতেছেন। তারপরে যদি না বুঝে থাকেন বলেন যে ভাই একটু আসতে পড়ান, কোনো সমস্যা নাই। মনে হচ্ছে যে এটা মানে আমরা সবাই পারবো, এই কারণে হচ্ছে আমি একটু দ্রুত বলে যাচ্ছি। সেলিনা আক্তার আপু, কোশ্চেনটা আবার বলার দরকার নেই, আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো। আপনার রাহাত জব ম্যাথ আমার গ্রুপে যদি না থাকেন, গ্রুপে অ্যাড হবেন,
আপনি শিটটা ডাউনলোড করলে পুরো কোশ্চেন লেখা আছে। কথা কি বোঝা গেছে? আরেকবার ভাইয়া অবশ্যই আমি আরেকটা অঙ্ক করে আপনার দেখাচ্ছি। কোশ্চেনগুলো লিখতে গেলে ক্লাসটা হচ্ছে দেরি হয়ে যায়, কথা বুঝছেন, এবং গতিটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার আমি আরেকটা তাহলে কোশ্চেন দেখে একজন ভাইয়া বলছে, এইবার বলা হয়েছে একটি ত্রিদেশীয় ক্রিকেট খেলায়, ত্রিদেশীয়, এটা একটু বোঝেন, ত্রিদেশীয় ক্রিকেট খেলায় একটি ত্রিদেশীয় ক্রিকেট খেলায় প্রত্যেকে অন্য দেশের সাথে একবার মাত্র খেলবে। মোট কয়টি খেলা হবে? প্রত্যেকে একটা দলের সাথে একবার মাত্র খেলবে। তার মানে ঘটনা করছে কি 2 দল, এই তো। আচ্ছা, ত্রিদেশীয় 2 দলের কেস আসলে কি n × n-1 / 2। এখন ত্রিদেশীয় মানে দল কটা? 3টা না? তার মানে n এর মান কত? 3। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে n এর মান যদি 3 হয়, এখানে 3 বসালে আসে কত? 3 × 3 দিয়ে 1 বিয়োগ করলে 2 / 2, কাটাকাটি করলে 3। কেস কি বোঝা গেছে? তার মানে এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে যেখানে 2 জন রিলেটেড, তখনই আমাদের সূত্রটা হবে কি n × n-1 / 2। এরপর আপনার যেই ভ্যালুটা দেওয়া আছে ত্রিদেশীয় বলছে, 3 ত্রিদেশীয় মানে কি 3 দেশ, তার মানে n এর মান কত? 3। মান বসিয়ে দিব, গান শেষ। গান যদি শেষ হয় আরেকটা অঙ্ক আমি করাবো, এটা একটু এই নিয়মেরই কিন্তু ডিফারেন্ট। আর বাকি এক্সাম্পলগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন, আপনাদের উপরে আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনারা শীট থেকে করে নেবেন। এইবার আসেন এই এক্সাম্পলটা একটু সবাই বোঝেন, এটা একটু সময় নিয়েই পড়াই। বলা হয়েছে একটি সভা শেষে প্রত্যেকের সাথে প্রত্যেকে করমর্দন করলো। করমর্দনের সংখ্যা 66 হলে কতজন লোক সবাই উপস্থিত ছিলেন? কতজন লোক সবাই উপস্থিত ছিলেন, এই তো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা কি করছে? একটা n দিয়ে দিছে, আপনি খুব মজা করে একটা সূত্র লিখছেন কি n × n-1 / 2, এরকম একটা সূত্র লিখছেন, লেখে আপনি n এর মানটা বসাই দিয়েছেন, গল্প শেষ। তখন একটা রেজাল্ট পাইছেন, মনে করেন রেজাল্ট পাইছেন 66, তাই না? এইবার আপনার রেজাল্ট দিয়ে দিছে, দিয়ে বলছে n = হোয়াট, কথা কি তাই না? করমর্দনের সংখ্যা হচ্ছে 66, তার মানে এই জায়গায় যে টোটালটা সমান নিয়ে হচ্ছে কি 66, তার মানে কি n × n-1 / 2 = 66, বা n × n-1 সমান কি 66 এর সাথে 2 রে গুণ করলে আসে 132। এইবার একটু সবাই মনোযোগ সহকারে বোঝেন। 4টা অপশন দেওয়া থাকবে। অপশন এ হচ্ছে 28, অপশন বি হচ্ছে 12, অপশন সি হচ্ছে 14, অপশন ডি হচ্ছে 18। আমি মনোযোগ সহকারে পুরো বিষয়টা বোঝাচ্ছি, একটু পানি খেয়ে নেই। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি যদি এইটার নর্মাল ওয়েতে করেন তাহলে কি n² - n, এই -132 আনতে হবে, মিডল টার্ম ব্রেকিং করতে হবে, অঙ্কটা অনেক পেঁচায়া যাবে। যেহেতু MCQ কোশ্চেন, পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, আপনি এই পর্যন্ত বাইর করবেন, করছেন। এটা হচ্ছে কি আপনার বাম পক্ষ, আর এটা হচ্ছে কি আপনার ডান পক্ষ, এই তো। আমি কি করব, প্রত্যেকটা অপশনে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এটাই কি n এর মান না? প্রত্যেকটা অপশন থেকে এই n এর মানটা এই বাম পক্ষে বসাবো। এখানে বসাইলে আপনি একটা মান পাবেন, যার জন্য আপনি 132 পাবেন, সেই হচ্ছে আপনার অ্যান্সার। মানে ছোটবেলায় আপনি কি সমীকরণে সিদ্ধ করছেন না, বাম পক্ষ সমান ডান পক্ষ? যখনই কোনো একটা ক্যালকুলেশন, এটা শুধু এই অঙ্কের জন্য না, যে কোনো MCQ অঙ্কের জন্য, যখনই দেখবেন ক্যালকুলেশনটা মিডল টার্ম ব্রেকিং এর দিকে যাচ্ছে, মানে x² n² এইরকম গেলেই তো 2টা ভ্যালু আসবে, এরকম কমপ্লেক্স কোনো কিছুর দিকে যাচ্ছে, তখন আপনি যে কাজটা করবেন, আপনার এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। প্রত্যেকটা অপশনের মান আপনি বাম পক্ষে বসাবেন, বসে যার জন্য ডান পক্ষ, মানে কি যার জন্য 132 পাবেন, সেই হচ্ছে আপনার অ্যান্সার। যেমন আমি একটু কইরা দেখাই, অ্যান্সার হচ্ছে বি। তাহলে বি হচ্ছে 12, এর মান যদি 12 বসান, তাহলে 12 × 12 - 1, তার মানে কি 12 × 11। 12 × 11 মানে কত? 12 আর 11 দিয়ে যদি গুণ করি, 12 × 10 = 120, 132। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনার কাজকে যদি এই ধরনের কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন হয়, এটা শুধু এই অঙ্ক না, অনেক অঙ্কই হতে পারে, তখন আপনি শুধুমাত্র এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, প্রত্যেকটা অপশন থেকে আপনি বাম পক্ষে ভ্যালুটা বসাবেন, বসায় দেখবেন কার জন্য ডান পক্ষ পান, যার জন্য ডান পক্ষ পাবেন, সেই হচ্ছে আপনার অ্যান্সার। কথা কি বুঝছেন? এখন আপনি মান বসানোর সময় কিভাবে বসাবেন, একটু মাথা ঠান্ডা করে যদি চিন্তা করেন, 132 হচ্ছে আপনার মান, তার মানে কোন অবস্থাতে কি n এর মান 28 হইতে পারে? কারণ একটা 28 হলে আরেকটা হতে হবে 27, তার মানে আপনার তো এটা বলতেছি নি 28 হওয়া সম্ভব না।
18 কি হইতে পারে না? 18 তো অসম্ভব না, 18 × 17, তার মানে কি হয় হবে 12, নাইলে হবে 14। তার মানে যে কোনো একটা চেক করবেন, চেক করে দেখবেন কার জন্য অ্যান্সার পান। মানে এই জায়গার মান যদি ছোট হয় তাহলে অপশনের প্রথমে ছোট মান চেক করবেন, এই জায়গার মান যদি বড় হয় তাহলে অপশনের প্রথমে বড় মানগুলো চেক করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? কারণ পরীক্ষায় যখন কোশ্চেন করে আপনাকে অনেক পেনাল্টি দেওয়া থাকে যে আপনার টাইমগুলো আপনি কীভাবে সেভ করতে পারেন। আপনি যদি ক্লুটা ধরতে পারেন অপশনের, আপনার টাইম সেভ হবে। আমার কথা যদি বুঝে থাকেন সবাই একটু টাইপ 6 ফিডব্যাক দেন। লেখেন টাইপ 6 ফুল ডান। যদি টাইপ 6 বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 6 ফুল ডান। টাইপ 6 ফুল ডান। টাইপ 6 ফুল ডান সবাই একটু লিখে দেন। আচ্ছা, আমার হচ্ছে টাইপ 7টা আমি আজকে পড়াবো না। মানে বিসিএস এ সমাবেশ থেকে আসা যতগুলো কোশ্চেন আছে আমি তো পুরো শিটে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, আপনি 3টা অঙ্ক পারবেন না। বিসিএস এ বিগত বছরের যতগুলো কোশ্চেন আছে যেই 3টা অঙ্ক পারবেন না ওইটাই টাইপ 7। ওই টাইপ 7টা আমি আগামী দিন বিন্যাস যখন পড়াবো সেদিন পড়াবো, কারণ ওই 3টা জিনিস আমি আজকে পড়ালে আপনাদের এই পড়ার ভিতরে আপনি প্যাচে লাগে পড়ে যাবেন। কথা কি বুঝছেন? সুতরাং টাইপ 7 মানে যেটা আমি পড়াচ্ছি না ওইটার 3টা অঙ্ক, মানে বিসিএস এর যে 3টা অঙ্ক আপনি পারবেন না, ওরিড হবেন না, ওই 3টা আমি পড়াই নাই, দেখে পারেন নাই। কথা কি বুঝছেন? এখন আমার আরও 15 মিনিট ক্লাস নিতে হবে ক্যালকুলেশন শিখাইতে। সবাই কি ক্লাস করার মতো ধৈর্য আছে কি না? কারণ অলরেডি ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। ক্লাসটা যদি আজকেই আমি শেষ করতে চাই সবাই একটু কন্টিনিউ লিখে দেন, তাহলে বুঝবো যে আগ্রহ কী পরিমাণ আছে। কারণ অলরেডি ক্লাসটা 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এনসিআর মান বের করার কথাই বলতেছি। কন্টিনিউ করবো কিনা? যদি কন্টিনিউ করি সবাই লেখেন কন্টিনিউ করেন, কারণ আপনারা যা যাবেন তাই। কারণ ম্যাক্সিমাম যদি বলেন ভালো লাগতেছে না তাহলে ক্লাস নিয়ে লাভ আছে, আর ম্যাক্সিমাম যদি বলেন ভালো লাগে। আচ্ছা, কন্টিনিউ যেহেতু সবাই যাচ্ছেন আমি কন্টিনিউ করতেছি। নোটটা হচ্ছে কন্টিনিউ শেষ করার পর বলবেন, নোটটা কন্টিনিউ শেষ করার পর বলবেন। আর ক্লাস নেওয়ার ফাঁকে সবার জন্য একটা ভালো সংবাদ, আজকে আমাদের গ্রুপের বয়স হচ্ছে এক্স্যাক্ট 6 সপ্তাহ, মানে 42 নম্বর দিন। এবং ইনশাল্লাহ এইমাত্র আমাদের গ্রুপের মেম্বার 12,000 পূর্ণ হয়েছে। তার মানে আলহামদুলিল্লাহ মাত্র 6 সপ্তাহে আমরা 12,000 মেম্বারের একটি সদস্যের পরিবার হইতে পারছি। এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে নিয়েই ভবিষ্যতে আরও আগাতে চাই। আচ্ছা, এবার আছেন আজকের ক্লাসে সবচেয়ে মজার জিনিস ক্যালকুলেশন। আপাতত সব কিছু ভুলে যান, এইবার আসেন আমরা একটু মজা করব। ঠিক আছে, কি মজা করব? আপনার কোশ্চেন দিছে 6C3। প্রথমে লেখেন ক্যালকুলেশনের পার্ট 1। ক্যালকুলেশনে আমরা 3টা পার্ট দিয়ে ক্যালকুলেশন শিখবো। 6C3 আমরা ক্যালকুলেশন করার সময় ওই NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়ালের কোনো হিসাবেই যাব না। কথা কি বোঝা গেছে? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন আমি কি করি। আমি 4টা এক্সাম্পল করাবো পার্ট 1-এর, সুতরাং ওরিড হয়েন না। প্রথমটা যদি মনে করেন একটু কম বুঝছেন সমস্যা নাই, 4টা করে ফুল ফিডব্যাক নেব। ওকে? আর যেহেতু কন্টিনিউ করতেই বলছেন 15-20 মিনিট আরও সময় নেই, সমস্যা কি? 6C3। আচ্ছা, সবাই বিষয়টা বোঝেন আমি কি করতেছি। আচ্ছা, প্রথম কাজ আপনি দেখেন তো নিচে আপনি কি লিখছেন? নিচে লিখছেন 3। নিচে যা লিখবেন প্রথমে তারা লিখছেন, লেখার পর পিছনে যাবেন। 3-এর পিছনে কি 2 1, তার মানে নিচে যে থাকবে তারে এখানে বসাইয়া আগের মানগুলো নেব। এই তো আগের মানগুলো নেব। কোন পর্যন্ত নেব? ডেফিনেটলি 1 পর্যন্ত নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি শিখলাম খুব মনোযোগ সহকারে বোঝেন। যখনই এরকম আপনার, এটা আমি কিন্তু আজকে সমাবেশ নিয়ে কথা বলতেছি, বিন্যাস ভুলে যান। 6C3 প্রথমে এখানে আপনার নিচে যেই মানটা আছে এই মানটা আপনি লিখবেন 3।
এরপর আপনি থ্রির আগের মানগুলো কি কি 3 2 1 নিলেন। আচ্ছা, এবার আসেন 6 আর 3 এই দুটোর বিয়োগ করলে আসে কত 3। এবার বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবেন, বিয়োগ ফলের পরের মানগুলো নেবেন, পরের মানগুলো নেব। মানে কি নিচে যে থাকবে, নিচে 3 আছে, 3 লেখে 3 হচ্ছে আগের মানগুলো নেব 3 2 1। আচ্ছা, এবার 6 আর 3 বিয়োগ করলে কত আসে 3। এইবার আমি বলছি কি বিয়োগ ফলের পরের মান নেব, মানে 3 কিন্তু নেওয়া যাবে না, নেব কি 3-এর পরবর্তী মান কি 4 5 কোন পর্যন্ত 6 পর্যন্ত। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, খুব মনোযোগ সহকারে বোঝেন। নিচে যে থাকবে তারে 3 লিখলেন, এইবার তার আগের মানগুলো নেন, 3-র আগের মানগুলো কি কি 2 1 ক্লিয়ার, নিচ ক্লিয়ার। এবার আসেন উপর 6 আর 3 এই দুটোর বিয়োগ করেন, বিয়োগ করলে আসে কত 3, বিয়োগফল আসছে 3। বিয়োগফল যা আসবে তার পরের মান, 3-এর পরের মান কি কি 4 5 6, কারণ এই যে 6 পর্যন্ত আছে, বুঝা কি গেছে? এইবার আসেন বাংলা ক্যালকুলেশন। বাংলা ক্যালকুলেশন কি 3 আর 6 কাটাকাটি করলে আসে কত 2, 2 আর 2 কাটলাম, তাহলে 4 5 আর 20। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আমি আরো কিছু অঙ্ক করাই তাহলে বুঝবেন। আমি কিন্তু পার্ট 1-এই আছি, আগে পার্ট 1 বুঝাবো, তারপর পার্ট 2, তারপর পার্ট 3। 10C2 আমি কি শিখাইছিলাম? প্রথম কাজ নিচে যা থাকবে, নিচে আছে কত 2, লিখলাম 2, 2 থেকে আগের মানগুলো, 2-এর আগের মানগুলো কত 2 1 এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এবার আসেন উপরের নিচে বিয়োগ করেন, বিয়োগ করলে আসে কত 10 থেকে 2 বিয়োগ করলে আসে কত 8। এবার আমি বলছি কি বিয়োগ ফলের পরের মানগুলো, পরের মানগুলো কি কি 9 কোন পর্যন্ত নেবেন, যেহেতু 10। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এবার বাংলা ক্যালকুলেশন করেন, 2 আর 10 কাটলে কত 5, তাহলে 5 9 45। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আরেকটা করি। আর আপনাদের কোনো একটা করতে তো উচিত থাক, করতে দেবো না আজকে। 10C3 এবার আসেন নিচে আছে কত 3, তাহলে কি লিখবেন 3, আগের মানগুলো কত 2 1, ঠিক আছে? 10 আর 3 বিয়োগ করলে আসে কত 7। আমরা বলছি কি বিয়োগ ফলের পরবর্তী মানগুলো, তাহলে 7-এর পরবর্তী মানগুলো কি কি 8 9 10। এবার বাংলা ক্যালকুলেশন করলে কি আসবে 3 3 9 5, 3 5 15, 15-এর 8 দিয়ে গুণ করলে 120। কথা কি সবাই বুঝছেন? জাস্ট কিছু না, 4-5টা ক্যালকুলেশন নিজে নিজে করবেন, তাহলেই পারবেন। লাস্ট ক্যালকুলেশন পার্ট 1-এর 10C5। এবারও গল্প এক, প্রথমে নিচে যা আছে তারে লিখবো, নিচে কি আছে 5, তাহলে 5 লিখলেন। এবার 5-এর আগের মানগুলো কি কি 5 2 3 2 1 হয়েছে। 10 আর 5-রে বিয়োগ করলে আসে কত 5, 5-এর বিয়োগ ফলের পরবর্তী মানগুলো কি কি 6 7 8 9 10, এই পর্যন্ত কি ঠিক আছে? এবার যদি বাংলা ক্যালকুলেশন করেন তাহলে কি 5 আর 10 কাটলে আসে 2, ঠিক আছে? 4 দিয়ে 8 কাটলে আসে 2, 3 দিয়ে 9 কাটলে আসে 3, 2 আর 2 কাটলেন, তাহলে কি 3 2 6, 3 2 6, 6 7 42, 42-এর সাথে গুণ করবো 6-রে, তাহলে কত আসে 240 252। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, সামারি করলে দাঁড়াইলো বিষয়টা নিচে যা থাকবে তারা প্রথমে লিখবেন, লিখে তার আগের মানগুলো লিখবেন 5 4 3 2 1। উপর আর নিচে বিয়োগ করবেন, বিয়োগফল যা পাবেন সেইটাকে কিন্তু লিখবেন না, 5 কিন্তু লেখা যাবে না। বিয়োগফল যা পাবেন তার পরের মানগুলো, কথা কি বোঝা গেছে? পরের মানগুলো লিখবেন। সবাই যদি পার্ট 1 বুঝে থাকেন লেখেন পার্ট 1 ডান। আরো 2টা পার্ট আছে ক্যালকুলেশনের, পার্ট 1 ডান।
একটু আমার মোবাইলে ডিস্টার্ব করতেছে, আপনারা কমেন্টস করতে থাকেন, আমার মোবাইলে একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, সবাই কমেন্টস করতে থাকেন, আবার ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। পার্ট 1 ডান, পার্ট 1 ডান, পার্ট 1 ডান, সবাই লেখেন দ্রুত দ্রুত। পার্ট 1 লিখতে থাকেন। আর 41তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য আমি একটা কথা বলি, আপনারা হচ্ছে আমাকে অনেকেই মেসেঞ্জারে মাঝে মাঝে নক দেন, ভাইয়া সেটের ক্লাসটা নিলে ভালো হয়, কেউ লাভ ক্ষতির ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে ভাইয়া লসাগু গসাগু নেন, কেউ বলে জ্যামিতির উপর ক্লাস নেন। এখন ভাই বিষয়টা হচ্ছে সময়টা এত অল্প, আর এক একজনের এক এক ধরনের ক্লাসের দরকার। আর এখন ওই ক্লাসগুলো আমি যদি নিতে যাই, আসলে যে সময়টা আছে এই সময়টা নেওয়া যাবে না, শুধু প্রাইমারি স্টেজের আলোচনা করা যাবে, ওইটা দিয়ে আলটিমেটলি আপনার অনেক বেশি লাভ হবে না। আমি যে এই ক্লাসগুলোই নিচ্ছি যেগুলো আপনাদের অনেক বেশি সমস্যা, যেমন অসমতা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই ক্লাসগুলোই নিছি। আর আমার চেষ্টা থাকলে এই অল্প সময় আসলে অনেক কিছু আমি করতে পারবো না। এর জন্য আপনাদের হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা ঠিক যেভাবে ইনশাল্লাহ আগে পড়াশোনা করছেন এনাফ, ওভাবেই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন, ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এরপর যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখে অনেক কিছুই পড়ানোর সুযোগ থাকবে 41-এর আগে। এর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট আসলে রাখতে পারতেছি না বলে আমি খুব দুঃখিত। এর জন্য যেভাবে আগে পড়ছেন ইনশাল্লাহ সমস্যা নাই, ওভাবে পড়লেই হবে। আচ্ছা, এবার আসেন পার্ট 2-তে। যদি কপাল ভালো থাকে খুব সোজা একটা কোশ্চেন আসতে পারে, একটা সূত্র রাখেন, যদি কপাল ভালো থাকে এটা আসতে পারে। NCR সমান সমান হচ্ছে NC N-R, এটার নাম হচ্ছে সম্পূরক সমাবেশ। এই সূত্রটা লেখেন, যদি কপাল ভালো থাকে এই সূত্রটাই পরীক্ষায় আসতে পারে। কি লিখছি? NCR, তার মানে আপনি মনে রাখবেন কিভাবে? মনে কি আর আমি মুখস্থ করে রাখবো নাকি? মনে রাখবো NCR সমান সমান NCR, এই তো লিখছেন। শুধু কি করবেন? NCR আর NCR, এই তো NCR সমান সমান N। এবার হচ্ছে N ইনপুট আর আউটপুটের বিয়োগ করলে কি হয়? N-R না? তাহলে আপনি সূত্রটা মনে রাখবেন কি হবে? NCR সমান সমান হচ্ছে NC ইনপুট মাইনাস আউটপুট, তার মানে কি N-R। হয় আপনি সরাসরি যদি মনে রাখতে পারেন NCR সমান সমান কি NC N-R, মোস্ট ওয়েলকাম। আর যদি সরাসরি মনে রাখতে না পারেন তাহলে কি মনে রাখবেন? NCR সমান সমান NC ইনপুট মাইনাস আউটপুট, দ্যাট মিনস হচ্ছে N-R। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। এটা কোন কাজে লাগবে? আচ্ছা, এবার আসেন বিষয়টা বুঝেন। এবার আমরা করবো ক্যালকুলেশন পার্ট 2। আপনারা এবার কোশ্চেন দিছে 100C 98 ইজ ইকুয়ালস টু হোয়াট? বিষয়টা দেখেন, এটাও কিন্তু পার্ট 1 দিয়ে করা যাবে, কিন্তু পার্ট 1 দিয়ে যদি আপনি করতে যান তাহলে কি নিচের 98 থেকে আগের মানগুলো যদি লেখেন 98, 97, 96 এক পর্যন্ত, হিসাবটা অনেক কঠিন হয়ে যাবে, তাই না? তার মানে যদি কোশ্চেন কখনো বড় কোনো ভ্যালু দেয় তখন আপনি তারা ছোট বানাবেন। কিভাবে ছোট বানাবেন? 100C এই উপর থেকে মানে ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করেন, তাহলে 100 মাইনাস 98 মানে কত? 2। আমার কথা কি সবাই বুঝছেন? যখনই কোনো একটা কিছু বড় দিয়ে দিবে আপনার কাজ হচ্ছে আপনি পার্ট 1-এর সাহায্যে অঙ্ক করবেন। কথা কি বুঝছেন? মানে ক্যালকুলেশন আপনি পার্ট 1 ব্যতীত অন্যভাবে করবেন না। তাহলে আমরা যেহেতু পার্ট 1 ব্যতীত অন্য কোনোভাবে করবো না, সেক্ষেত্রে আমি কি করব? আমি 100 তো লিখলাম, এরপর কি করবো? ইনপুট মাইনাস আউটপুট করবো। তাহলে 100 থেকে 98 বাদ দিলে কত? 2। এইবার তো ক্যালকুলেশন অনেক সোজা হয়ে গেছে। কি করবেন? নিচে আছে 2, তাহলে কি লিখবো? 2 × 1, উপরে কি 100 মাইনাস 2 করলে আসে কত? 98। 98 মানে কি? বিয়োগ হচ্ছে 98, তাহলে 98 পরবর্তী মানগুলো কি? 99 × 100। বুঝা কি গেছে? তাহলে বাংলা ক্যালকুলেশন করেন, 2 রে 100 দিয়ে গেলে 50, এদিক দিয়ে আসে কত? 4950। এই 4950 কি হয়ে আসছে? এটা নিজেরা বাইর করে নেবেন। তাহলে আমি কি শিখাইলাম? মান যদি কখনো বড় আসে 100C 98, তাহলে মানটা ছোট করবেন, কারণ মানটা যদি বড় থাকে আপনি তো পার্ট 1-এর সাথে ক্যালকুলেশন করতে আপনার খবর হয়ে যাবে। তখন আপনি কি করবেন? জাস্ট কিচ্ছু না, ইনপুট তো 100 লিখছেন, মানে আমি NCR সমান সমান NC N-R দিয়েই করছি, কিন্তু ওইভাবে করলে আপনি মনে থাকবে না, আপনার মুখে মুখে শিখিয়ে দিলাম। আপনি 100টা ইনপুট লিখবেন, লেখার পর কি করবেন? ইনপুট মাইনাস আউটপুট করবেন। তাহলে 100 থেকে 98 বিয়োগ করলে আসে কত? 2। কথা কি বুঝা গেছে? এইবার বাকি অংশ আগের মতো করবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আরেকটা জিনিস দেখাই। এবার আসেন 13C 10। 13C 10 এটাও যদি আপনি
পার্ট ওয়ানের মতো করে করেন তাহলে কি 10 লিখলে কি 10, 9, 8, 7 অনেক কিছু লেখা যাবে, মানে নিচেরটা বড় হইলেই আমি পার্ট 2-তে চলে যাব। পার্ট 2-তে গল্প কি 13 তো 13 মতো লিখলাম, 13 থেকে 10 বিয়োগ দিলে কি থাকে 3। এবার 13C3 এটা করা কোনো ঘটনা? এটা ঘটনা কি ছিল? 3 মানে কি 3, 2, 1। আর 13 থেকে 3 রে যদি বিয়োগ করেন তাহলে আসে কত? 10। বিয়োগফল যেহেতু 10, তাহলে বিয়োগফলের থেকে বড় মানগুলো নেব। তাহলে কি কি 11, 12, 13। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসে কত? 4, 2। তাহলে 26 ইন্টু 11, 26 ইন্টু 11 মানে কত? 260, আর হচ্ছে 26 মানে 286। একটু মুখে মুখে ক্যালকুলেশন করা শিখতে হবে, এগুলো ভবিষ্যতে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন পার্ট 2 ডান। তার মানে বড় দিলেই আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, পার্ট 2-তে চলে যাব। কথা কি বোঝা গেছে? বড় কোনো কিছু দিলেই আমরা পার্ট 2-তে চলে যাব। সবাই বুঝছেন কিনা আমাকে এটা একটু জানান। আর একটু জিনিস পড়াবো, পড়ার মতো ধৈর্য আছে কিনা সেটাও একটু জানান, কন্টিনিউ করবো কিনা, মানে আর নিতে পারতেছেন কিনা। যদি নিতে পারেন তাহলে আরও 10 মিনিট পড়াবো, তা নাহলে যেই 10 মিনিটের পড়া বাকি আছে, মানে একটা পার্ট বাকি আছে, একটা নোট বাকি আছে, বিন্যাসে খুবই অল্প জিনিস পড়ানো হবে, তখন আমি তার সাথে কাভার দিয়ে দেবো। কথা বুঝছো? আর নিতে পারতেছেন কিনা সেটাও তো এটা বুঝতে হবে। আমার মনে হয় আজকে আর কন্টিনিউ করাটা ঠিক হবে না। তারপর আপনারা একটু কমেন্টস করে জানান আপনারা কি আর একটু কন্টিনিউ চান কিনা। মেজরিটি যা যাবে তাই হবে। কারণ আমার মনে হচ্ছে এখন মনে হয় কন্টিনিউ করলে অনেকেই বুঝতে নাও পারেন, কারণ অলরেডি ক্লাসের হচ্ছে ভিউ অনেক কমে গেছে। তার মানে হচ্ছে কন্টিনিউ আজকে মানে আর না করাটাই বেটার। আচ্ছা, যারা কন্টিনিউ করতে চাচ্ছেন ধন্যবাদ। আজকে আমি আর কন্টিনিউ করতেছি না। কন্টিনিউ যেহেতু করতেছি না, ওরিড হওয়ার কিছু নাই, 10 মিনিটের পড়া বাকি ছিল। আপনাকে আমি একটা টাইপ পড়াই নাই, একটা পার্ট পড়াই নাই, একটা নোট পড়াই নাই। আর বিন্যাস থেকে যেহেতু খুব কম কোশ্চেন আসে, এজন্য আমরা বিন্যাস থেকে অল্প আলোচনাই করব। আপনাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে, টোটাল আজকে যা কন্টিনিউ যেহেতু করতে বলতেছেন কন্টিনিউ করেই দিই, ঠিক আছে? কন্টিনিউ করতেছি, ওয়েল। আচ্ছা, এইবার আসেন পার্ট 3। পার্ট 3 হচ্ছে আপনার ম্যাথমেটিক্সে লাগবে না, সরাসরি ম্যাথ আসবে পার্ট 3 দিয়ে। আপনার পার্ট 3-তে ম্যাথমেটিক্সে লাগবে না, সরাসরি ম্যাথের ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হলো। আপনি সবাই একটা খাতা সূত্র লেখেন, NCR প্লাস NCR-1 = N+1 CR। সূত্রটা আগে লেখেন, তারপর আমি জিনিসটা কীভাবে মুখে মুখে করবো সেটা বুঝাচ্ছি। আচ্ছা, আমরা ফর্মুলা লিখলাম NCR প্লাস NCR-1 সমান কি N+1 CR। বিষয়টা দেখেন, আপনি কিভাবে সূত্রটা শিখবেন। NCR প্লাস NCR সমান NCR, তিনটা জিনিস লিখবেন। লিখছেন NCR প্লাস NCR সমান NCR, লিখছেন। NCR এর মতোই থাকবে। এই যে এখানে যে আউটপুট ছিল কি আর, সেকেন্ড আউটপুট থেকে একটা বিয়োগ করবেন, তাহলে হবে কি R-1। NCR তিনটা NCR লিখলাম, তার কি NCR প্লাস NCR = NCR, ঠিক আছে? প্রথমটার মতোই থাকবে। দ্বিতীয়টাতে কি করবেন? আউটপুট থেকে 1 বিয়োগ করবেন, আর তৃতীয়টাতে এসে ইনপুট 1 যোগ করবেন। তাহলে সূত্রটা আমি কীভাবে মনে রাখবো? তিনটা NCR লিখলাম, NCR প্লাস NCR সমান কি NCR। প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় NCR এর আউটপুট থেকে 1 বিয়োগ করব, আর তৃতীয় NCR এর ইনপুটের সাথে 1 যোগ করব। তাহলে সূত্র কি? NCR প্লাস NCR-1 সমান কি N+1 CR। লাগ ভালো থাকলে এই ফর্মুলাটাই পরীক্ষা আসতে পারে। আমার কথা কি বোঝা গেছে? এই ফর্মুলাটাই পরীক্ষা দিতে পারে। NCR প্লাস NCR-1 = হোয়াট? তখন অ্যান্সার কি N+1 CR। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ফর্মুলা তো ফর্মুলার মতো মনে রাখলাম, কিন্তু অঙ্ক কি আর এত কিছু করে মনে রাখবো? নো। অঙ্ক কীভাবে মনে রাখবো একটু সবাই বুঝি। আপনার কোশ্চেন দিছে 5C3 প্লাস 5C4। যারা এই নিয়মে অঙ্ক করতে চান না তারা কি করবেন? আলাদাভাবে 5C3 মান বের করবেন, 5C4 এর মান বের করবেন, কিন্তু পার্ট 1 এর মতো। এবার দুটো যোগ করলে অঙ্ক শেষ। কিন্তু এত তো আমাদের টাইম নাই। আমরা কি করব দেখেন, যখন এরকম দুইটা উপাদান দিয়ে দিবে, আপনি শুধু লক্ষ্য করবেন কি ইনপুট দুইটা কি একই রকম আছে, 5 5। NCR এই তো সূত্র ছিল। ইনপুট দুইটা কি একই রকম ছিল, আর আউটপুট ছিল কি একটা ছিল আর আরেকটা ছিল কি R-1। তার মানে কি
আউটপুট দুটো ছিল ক্রমিক নাম্বার, একটা 3 হলে আর একটা হবে কত 4, আর যদি 4 হয় তাহলে আর মাইনাস 1 হবে কত 3, আর যদি 6 হয় তাহলে আর মাইনাস 1 হবে কত 5। তার মানে বিষয়টা হচ্ছে কি, যদি দুইটার ইনপুট একই হয় আর আউটপুট যদি ক্রমিক নাম্বার হয়, মানে একটা 3 হলে আর একটা হবে কি 4, এই তো, তাহলে অ্যান্সারটা হবে, আপনি আমি কি বলছিলাম এন এর সাথে কি একটা যোগ করে দিতে না, তার মানে এই 5-এর সাথে 1 যোগ করেন, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6, আর এই 3 আর 4-এর মধ্যে বড় কোনটা 4, তার মানে কি 6c4। তাহলে আমরা কি করলাম, যদি আপনি সূত্র দিয়ে করেন তাহলে কি মুখে মুখে তো সূত্র দেখিয়ে করা যায়, এনসিআর প্লাস এন সিআর মাইনাস 1 এন প্লাস 1 সিআর, তার মানে এন এর মান হচ্ছে 5, তাহলে হবে কি 5 প্লাস 1 মানে কি 6, আর হলো বড়টা, বড় হচ্ছে কত 4, তাহলে 6c4। কথা কি বোঝা গেছে? কিন্তু আমরা সূত্র দিয়ে করবো না, আমরা মুখে মুখে করবো। আমরা মুখে মুখে কীভাবে করবো বিষয়টা দেখেন, যেহেতু 5 দুটো ইনপুট 1 আর আউটপুট দুটো ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার কি 3 4 5 6 পরপর 3 আর 4, তাহলে আপনি কি করবেন ইনপুটের সাথে 1 যোগ করেন, যোগ করলে আসে কত 6, আর আউটপুট নেবেন যেটা বড় 3 আর 4-এর মধ্যে বড় কোনটা 4, তার মানে অ্যান্সার কত 6c4। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দেখি, 12c4 প্লাস 12c3। এইবারও গল্প এক, আমি কি বলছি ইনপুট দুইটা একই রকম আর আউটপুট হবে কি একটা আর একটা ক্রমিক, মানে কি একটা 3 হলে একটা 4, একটা 6 হলে আর একটা 7, তাহলে কি লেখা যায় ইনপুটের সাথে 1 যোগ করেন তাহলে 13, আর 3 আর 4-এর ভিতর বড় কোনটা 4, তার মানে কি 13c4। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন পার্ট 3 ডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন পার্ট 3 ডান। যদি বুঝে থাকেন তাহলে লেখেন পার্ট 3 ডান। আচ্ছা, পার্ট 3 ডান হলে আমার একটা নোট বাকি ছিল, আমি নিজে হাঁপিয়ে গেছি, আজকে আর নোটটা আমি পড়াবো না। একটা নোট বাকি ছিল, একটা টাইপ বাকি ছিল, এটা আমার নিজেরই মনে থাকবে। এখন ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা এবং আজকের ক্লাসটা কেমন লাগছে। আমি বলছি কি আজকে আমি আমার জীবনে সবথেকে বেস্ট ক্লাসটা নেব, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, পারছি কিনা আমি জানি না। আপনাদের কাছ থেকে একটা ফাইনাল কমেন্টস চাই, আজকের ক্লাসটা আপনাদের আসলে কেমন লাগছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, কারণ অনলাইনে এর থেকে আর বেশি এফোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আমার সর্বোচ্চ লেভেল বেস্ট ট্রাই করছি। আপনারা একটু ফাইনালি কমেন্টস করে জানান যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, আমি কি আমার কথা রাখতে পারছি কিনা। ফুল ক্লাস ডান তো লিখছেনই বুঝছি, ফুল ক্লাস ডান লেখা লাগবে না, একটু কমেন্টস করেন ক্লাসটা কেমন লাগছে, কারণ আপনাদের কমেন্টসগুলো দেখলে আগ্রহ জাগে যে না আরও ভালোভাবে ক্লাস কীভাবে নেওয়া যায়। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এই ক্লাসটা গতদিন নিছি পরের দিন যেন তার থেকে আরেকটু ভালোভাবে ক্লাস নিতে চাই। আর আপনারা অনেকেই দাবি করেন ভাই এই ক্লাস নেন সেই ক্লাস নেন, তো বিষয়টা হচ্ছে কি আমি যে ক্লাসটা নেই, আপনি যদি বিষয়টা একটু দেখেন পুরো ক্লাসটার সিকোয়েন্সগুলো কিন্তু আমি একটার সাথে আরেকটা রিলেট করে পড়াই। তার মানে এটা একটা কন্টেন্ট, আপনি একটা কন্টেন্ট যদি তৈরি করতে চান মিনিমাম 2 থেকে 3 দিন তার পিছনে সময় দিতে হবে। আপনি আমার যদি বলেন যে ভাইয়া যে কোনো একটা চ্যাপ্টার পড়ানো শুরু করেন, আমি তো 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক করে দিয়ে চ্যাপ্টার শেষ করে দিতে পারি, তাই না? কিন্তু আমি যদি এটাকে একটা কন্টেন্ট হিসেবে চিন্তা করি যে এটাকে আমি একটা গুছানো প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং এমনভাবে পড়াবো একটার সাথে আরেকটা রিলেটেড, স্টুডেন্ট খুব মজা পাবে এবং সহজে বুঝবে, তখন কিন্তু আপনাকে একটা ক্লাস নিতে হলে আপনি শুধু একটা ক্লাস নিলেই হবে না, ওই ক্লাসের পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার 2 থেকে 3 দিন কাজ করা লাগবে। কথা কি বুঝছেন? যেমন আমি আপনাদের হচ্ছে প্রথম দিন যেভাবে সমাবেশটা পড়ানোর চিন্তা করছিলাম, ওই শিটটা দিয়ে আমি যদি পড়াতাম তাহলে ক্লাসটা যতটা সহজ হইতো, আজকে আমি যেভাবে শিটটা তৈরি করছি এতে ক্লাসটা আরও অনেক বেশি সহজ হয়েছে। এই কারণে আমার ওই দিন একটু ব্যস্ততাও ছিল, আমি ক্লাসটা এই কারণে বাদ দিছি। আপনারা যেহেতু খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ফিডব্যাকগুলো পাইলে খুব ভালো লাগে, ক্লাসগুলো হচ্ছে আগ্রহ জাগে। আপনাদের পরবর্তী ক্লাস হবে বিন্যাস এবং 41তম BCS এর আগে বিন্যাসই হচ্ছে আমার সর্বশেষ ক্লাস। আর আমি মাঝে মাঝে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করি কোন চ্যাপ্টার দিয়ে কী পড়বেন। খুব দ্রুত স্ট্যাটাসগুলো লেখা লাগে, কারণ স্ট্যাটাসগুলো অনেক বড়, 2-4টা বানান ভুল হবেই। আমি বাংলার টিচার না, বানান ভুলগুলো একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখন যদি বানানের দিকে আমি নজর দেই তাহলে আপনাদের ওই স্ট্যাটাস আকারে যে সাজেশনগুলো আমি দেই এই সাজেশনগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর যারা যেখান থেকে ক্লাস করছেন সবাই রাহাত জবমেদ গ্রুপে অ্যাড হবেন, আপনাদের পরিচিত সবাইকে অ্যাড হইতে বলবেন। আমি 15 মিনিট পর আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো,
এবং সবাই পিডিএফটা ডাউনলোড করে চেষ্টা করবেন আজকে রাতের ভিতরে অঙ্কগুলো করতে, কারণ আপনার মাথায় এখন অঙ্কগুলো গাইতে গেছে। আজকে একবার করবেন, আজকে কত 12 করার পর জাস্ট 3 দিন পর আরেকবার করবেন 16। ইনশাল্লাহ আপনার সমাবেশ পরীক্ষা যদি আসে, এখান থেকে যদি পরীক্ষা কোশ্চেন আসে আলহামদুলিল্লাহ আপনি পারবেন। আর সমাবেশের পুরো ক্লাসটা নিতে 5টা ক্লাস লাগে, আমাদের তো 5টা ক্লাস নেওয়ার সুযোগ নাই। আমি একটা ক্লাস এমনভাবে নিছি যদি সাজেশন কেন্দ্রিক কোশ্চেন হয় তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কোশ্চেনটা পারবেন। আমি আবারও রিপিট করতেছি, আজকে যত রাতি হোক পুরো ক্লাসটা আপনি শেষ করবেন। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টার ভিতর ক্লাসটা হয়ে যাবে। আর পরবর্তী ক্লাসটা বিন্যাস হয়তো বা 2-3 দিন পর হবে, কারণ আগে আপনার সমাবেশটা মাথায় গাথুক। আমি 15 বা 16 তারিখ বিন্যাস নেব, কারণ বিন্যাসটা এখন পড়াই দিলে দুটার সাথে মিক্সড করে ফেলবেন। অ্যাটলিস্ট আপনি 2বার হচ্ছে বিন্যাস সমাবেশ, মানে সমাবেশটা ভালোভাবে শেষ করেন, তারপর হচ্ছে আমরা বিন্যাসের দিকে যাব। কথা কি বোঝা গেছে? আর আমার জন্য সবাই দোয়া করেন, আমি আমার মতো করে চেষ্টা করতেছি। আর এখন তো ট্রেলার, মূল খেলা শুরু হবে 41তম বিসিএস এর পর। সবাই ভালো থাকেন, এই পর্যন্তই আজকে থাকুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।